অলরাইট, তাহলে আমরা শুরু করলাম। স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? একটু কনফার্ম করুন কাইন্ডলি। জি ভাইয়া। অলরাইট, ঠিক আছে। তাহলে আজকে আমাদের হচ্ছে আপনার 125 নাম্বার ইয়ে থেকে, প্যাসেজ থেকে স্টার্ট। সো আমি পড়া শুরু করলাম। আচ্ছা, আমরা হচ্ছে একটু সিস্টেমেটিক্যালি আগাবো। কয়েকটা ফিডব্যাক আসছে যে হচ্ছে আপনাদের আসলে মানে যে আসলে কথা বলার সুযোগটা কম দেওয়া হচ্ছে। তো কথা বলার সুযোগ কম দেওয়া হচ্ছে, রিজনটা একটা হচ্ছে যে খুবই টাইট একটা টাইম ফ্রেমের মধ্যে করতেছি। তো হচ্ছে আপনার 1.5 ঘন্টার মধ্যে আসলে হচ্ছে মানে সবাইকে বেশি কথা বলার স্কোপ দিলে যেটা হয় যে হচ্ছে আপনার আলোচনা লেংদি হয়ে যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কিছু কিছু মানে সব অপিনিয়ন তো আসলে সমান ওয়েট ক্যারি করে না। সো সামটাইমস এরকম হয় যে যদি আপনি বেশি অপিনিয়ন নেন তাহলে মানে পুরো ব্যাপারটা হচ্ছে গুলায় যায়, এরকম মানে আমার কাছে এরকম ফিল হয় আর কি। তো আজকে আমরা যেটা করবো আর কি সেটা হচ্ছে আপনারা কাইন্ডলি হচ্ছে হ্যান্ড রেজ করে ফেলবেন। তাহলে হ্যান্ড রেজ করলে যাকে ফ্লোর দেয়া হবে উনি হচ্ছে কথা বলবেন ইনশাল্লাহ। তাহলে একটা ব্যাপারটা একটু সিস্টেমেটিক হবে। নতুবা মাল্টিপল মানুষ একসাথে কথা বললে এখানে তো হচ্ছে আপনার ওই ইয়ে হয়ে যায়, মানে কথা ব্লক হয়ে যায়, বুঝছেন? সো শুরু করলাম ইনশাল্লাহ তাহলে। আর কোনো ব্যাপারে যদি আপনাদের ভিন্ন মত থাকে আর কি, থাকতেই পারে, এটা স্বাভাবিক, তাহলে হচ্ছে আপনারা কাইন্ডলি হচ্ছে যে ফিডব্যাকের একটা ফর্ম দেওয়া হয়েছে, ওইটাতে কাইন্ডলি হচ্ছে একটু রেসপন্স করে দেন। ওইটাতে হচ্ছে আপনাদের কোন একটা ব্যাপার যদি মনে হয় যে সেগুলো ঠিক করা দরকার, বেটার করা দরকার, এইভাবে ব্যাপারটা করা যায়, যে কোনো ধরনের পরামর্শ বা যে কোনো ধরনের হচ্ছে এই ব্যাপারটা ঠিক হচ্ছে না এরকম। তো এরকম যদি কোনো কিছু থাকে অবশ্যই হচ্ছে ওইখানে আপনারা এক্সপ্রেস করতে পারেন। অ্যানোনিমাস থাকতেছে, আমরা হচ্ছে ওইখানে লগ ইন লাগবে না, সাইন ইন লাগবে না, কিছু লাগবে না। ইভেন আপনি যদি লগ ইন করেনও তবুও হচ্ছে ফর্মটা হচ্ছে আপনার থেকে হচ্ছে ইয়েটা ওই ওই কি বলে ওই ইমেল নিবে না, ইমেল কালেক্ট করবে না। সো ব্যাপারটা অ্যানোনিমাস থাকতেছে। ওকে, তাহলে শুরু করলাম। এটা তো 125 নাম্বার, রাইট? ওকে। সো some researchers claim that এগুলো একটু খেয়াল করেন যে some researchers বলছে, একটু খেয়াল করেন। some researchers এগুলো সবসময় খেয়াল করেন যে হচ্ছে আপনার some researchers, most researchers, এই ধরনের কথাবার্তাগুলো একটু খেয়াল করেন যে some নাকি most, সবাই নাকি হচ্ছে অধিকাংশ, এই ধরনের কথাবার্তা। so some researchers claim that কি জানি cetaceans, whales and dolphins, আচ্ছা ঠিক আছে, whales and dolphins এগুলো হচ্ছে cetaceans. so cetaceans have culture which the researchers define as the ability to learn from one another. ওকে, ঠিক আছে। তাহলে কিছু রিসার্চাররা ক্লেম করতেছেন যে এই ক্যাটাসিয়ান এদের মধ্যে কালচার আছে। তো কালচার আছে বলতে তারা কি বুঝাইছেন যে এটা ওনারা ডিফাইন করতেছেন এভাবে যে তাদের মধ্যে একজন আরেকজনের থেকে শেখার একটা এবিলিটি আছে, এরা চাইলে একজন আরেকজনের থেকে শিখতে পারে। ওকে, সো এটা কিছু রিসার্চার ক্লেম করছেন। স্কেপটিক্স হাউএভার, সো যারা হচ্ছে স্কেপটিক, যারা এটার যেটাকে এটাকে অপোজ করতেছে, তারা বলছে যে skeptics demand clear evidence that cetaceans can acquire new behaviors through some form of social learning. So যারা skeptic তারা ডিমান্ড করতেছে যে ক্লিয়ার এভিডেন্স, তারা বলতেছে যে ক্লিয়ার এভিডেন্স দেন যে আসলে এই ক্যাটাশিয়ানসরা হচ্ছে আপনার আহ কোন এক ধরনের সোশ্যাল লার্নিং, মানে কোন এক ধরনের সোশ্যাল লার্নিং এর মাধ্যমে কোন একটা নতুন বিহেভিয়ার অ্যাকোয়ার করতে পারে, কোন একটা নতুন আচরণ অর্জন করতে পারে। তো ওনারা হচ্ছে ক্লিয়ার এভিডেন্স চাচ্ছে, প্রেফারেবলি ক্লিয়ার কাট ইনস্ট্যান্সেস অফ ইমিটেশন অর টিচিং। সো প্রেফারেবলি তো বুঝতেছেন যে ওনারা হচ্ছে ক্লিয়ার কাট হচ্ছে ইনস্ট্যান্সেস বা এক্সাম্পল চাচ্ছে যে ইমিটেশন বা টিচিং এর, যে হচ্ছে ওরা কোনো কিছু হচ্ছে ইমিটেট করতেছে একজন আরেকজনের থেকে, অথবা একজন আরেকজনকে শেখাচ্ছে, এই ধরনের ক্লিয়ার কাট এভিডেন্স আছে। সো ঠিক আছে, তো দুইটা কথা বলছে। প্রথম কথা বলছে যে সাম রিসার্চার্সদের ভিউ, আর ইন কন্ট্রাস্টে বলছে যে কিছু স্কেপটিক আছেন যারা হচ্ছে ক্লিয়ার কাট এভিডেন্স চাইছেন। সো এরপরে বাট সাচ এভিডেন্স ইজ ডিফিকাল্ট টু অবটেইন, তো এটা একটা ফ্যাকচুয়াল একটা কথা বলছে, রাইট? এর আগের দুইটা কথা বলছে হচ্ছে আপনার রিসার্চার্সদের ক্লেম আর কিছু স্কেপটিক্সদের কিছু কথা, বাট এই কথাটা হচ্ছে আপনার নিউট্রাল একটা কথা, ফ্যাকচুয়াল একটা কথা, যে এই ধরনের এভিডেন্সটা অবটেইন করাটা ডিফিকাল্ট। while few people doubt that captive cetaceans are adapt মানে তো বুঝেন skilled at imitation or that they reproduce behaviors taught by researchers. সো ফিউ পিপল ডাউট, এটা মানে কি খুব কম মানুষই সন্দেহ করে, রাইট? এটা কিন্তু এফ ইউ না যে কিছু মানুষ সন্দেহ করে, না। ফিউ পিপল ডাউট মানে খুব কম মানুষই সন্দেহ করে যে হচ্ছে আপনার ক্যাপটিভ ক্যাটাসিয়ান যারা, যেগুলা মানে বন্দি ক্যাটাসিয়ান যারা, তাদের মধ্যে ইমিটেশন করা বা হচ্ছে আপনার আহ এই যে বিহেভিয়ারকে রিপ্রোডিউস করা বা ইমিটেট করার কিছু ক্যাপাবিলিটি আছে, টট বাই রিসার্চাররা যেই বিহেভিয়ার গুলো শেখাবে সেই বিহেভিয়ার গুলা তারা শিখতে পারবে অথবা ইমিটেট করতে পারবে, এই সক্ষমতাটা আছে ক্যাপটিভ ক্যাটাসিয়ানদের মধ্যে। তো আছে, বাট biologists seeking insight into cetacean behavior in their natural habitats must rely on deduction rather than experiments. So biologists যারা হচ্ছে আপনার, আগেরটা তো বলছে ক্যাপটিভ ক্যাটাসিয়ানদের মধ্যে, কিন্তু ন্যাচারাল হ্যাবিটেটে যেসব ক্যাটাসিয়ানরা আছে তাদের আহ তাদের
কি বলে ন্যাচারাল হ্যাবিটেট মানে প্রাকৃতিক অভয়ারণ্যে যখন তারা থাকে, তখন তাদের মধ্যে এই বিহেভিয়ারটা আছে কিনা এইটা বের করার জন্য দে মাস্ট রিলাই অন ডিডাকশন। তাদেরকে ডিডাকশনের উপরে বা লজিক্যাল ইনফারেন্সের উপরে ইয়ে করতে হয় রাদার দেন এক্সপেরিমেন্টস। তারা ওইটার উপরে তো এক্সপেরিমেন্ট করা যায় না, কারণ ওইগুলো তো হচ্ছে নেচারে আছে, ওটা তো আপনার ক্যাপটিভ না। ক্যাপটিভ হলে এক্সপেরিমেন্ট করা যায়। ওকে, আপু একজনের হচ্ছে আপনার ভিডিও অন হয়ে গেছে, সাবরিনা আপু। ওকে, সো একটু পর্যন্ত বললো, একটু পর্যন্ত আমরা বুঝছি। আচ্ছা ঠিক আছে, এর পরের লাইনটা হচ্ছে আপনার বোল্ড করে দেয়া আছে। সো এর মানে হচ্ছে এই বোল্ড লাইনের উপর একটা কোয়েশ্চেন আছে। সো আমরা একটু কেয়ারফুলি এই লাইনটা পড়বো, এই লাইনটার কাজ কি সেটা আমরা বোঝার চেষ্টা করবো। সো পরের লাইনটা কি বলছে? ইফ মেম্বার্স অফ এ পার্টিকুলার গ্রুপ শেয়ার বিহেভিয়ার্স দ্যাট ডু নট রিজাল্ট ফ্রম জেনেটিক ইনহেরিটেন্স অর এনভায়রনমেন্টাল ভেরিয়েশন, then they have almost certainly learned them by watching, following, or listening to other animals. If member of a particular group share behaviors, একটা গ্রুপের মধ্যে কিছু মেম্বার বা কিছু মেম্বার না, একটা গ্রুপের মধ্যে মেম্বারদের মধ্যে যদি একটা কমন বিহেভিয়ার থাকে, ইফ দে শেয়ার বিহেভিয়ার্স, হ্যাঁ, একটা কমন বিহেভিয়ার থাকে দ্যাট ডু নট রিজাল্ট ফ্রম জেনেটিক ইনহেরিটেন্স, যেটা হচ্ছে আসলে জেনেটিক্যালি আসতেছে না বা হচ্ছে এনভায়রনমেন্টের কারণে আসতেছে না, এনভায়রনমেন্ট ভেরিয়েশন। সো এরকম কোন আচরণ যদি একটা গ্রুপের মধ্যে থাকে যেটা জেনেটিক্যালিও আসতেছে না, এনভায়রনমেন্ট থেকেও আসতেছে না, দেন দে হ্যাভ অলমোস্ট সার্টেনলি লার্ন দেম বাই ওয়াচিং, ফলোইং অর লিসনিং। তার মানে ওই বিহেভিয়ারটা তাহলে কেমনে আসলো? হয় এগুলা অন্য কারো দেখে শিখছে, নতুবা অন্য কাউকে ফলো করে শিখছে, অথবা অন্য কারো কথা শুনে সে শিখছে। সো এই লাস্টের কথাটা, এই লাস্টের কথাটার ফাংশন কি, এই লাস্টের কথাটা কেন বললো, এটা কি কেউ একজন বলতে পারবেন? আমি হচ্ছে জাস্ট হালকা করে একটু প্যাসেজটা জাস্ট একটু রিক্যাপ করে নেই। প্রথম লাইনে বলছে কিছু রিসার্চাররা দাবি করতেছে যে হচ্ছে আপনার ক্যাটাশিয়ানদের মধ্যে একজন আরেকজনের দেখে শেখার এবিলিটিটা আছে। অপরপক্ষে কিছু স্কেপটিক যারা এই কথাটার অপোজ করছেন, তারা তারা বলছেন যে ভাই তোমরা ক্লিয়ার এভিডেন্স দাও, ক্লিয়ার কাট উদাহরণ দাও যে হচ্ছে আপনার ক্যাটাশিয়ানরা হচ্ছে ইমিটেশন বা এই ধরনের জিনিস একজন আরেকজনের দেখে শিখতে পারে। তো এরপরে একটা অথর একটা ফ্যাকচুয়াল একটা কথা বলছেন যে এই ধরনের এভিডেন্স আসলে পাওয়াটা ডিফিকাল্ট। হ্যাঁ, কেন ডিফিকাল্ট এইটাও উনি পরের লাইনে এক্সপ্লেন করছেন। উনি বলছেন যে ক্যাপটিভ যেসব খাঁচায় বন্দি বা মানে খাঁচায় বন্দি বা যে কোনো ধরনের ইয়েতে বন্দি বন্দি ক্যাটাশিয়ান যারা আছে তাদের মধ্যে ইমিটেশন আছে, এটা দেখা গেছে আপনার ইয়েতে, এটা কেউ ডাউট করে না। কিন্তু প্রকৃতিতে খোলাভাবে যেসব ক্যাটাশিয়ানরা থাকে তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে মানে এইটা ওরা কি হচ্ছে আপনার কি বলে শিখতে পারে কিনা, ইমিটেট করতে পারে কিনা, এই ব্যাপারটা মানে জাজ করাটা খুব টাফ। এটা হচ্ছে আপনার ডিডিউস করতে হয়, মানে সরাসরি হচ্ছে এক্সপেরিমেন্ট করা যায় না। আর লাস্টে একটা কথা বলছে যে আমরা কখন কিভাবে মানে ডিডিউস করব, এই এই লাস্টের লাইন দ্বারা এইটা এক্সপ্লেন করছে যে কিভাবে আমরা ডিডিউস করব। সো বলছে যে যদি দেখা যায় যে একটা গ্রুপের মধ্যে একটা কমন বিহেভিয়ার আছে, যেই বিহেভিয়ারটা তাদের পৈতৃক সূত্রে আসে নাই, অর্থাৎ জেনেটিক্যালি আসে নাই, আবার হচ্ছে একটা পরিবেশের কারণেও আসে নাই, কারণ একটা পরিবেশে থাকলে তো ওই পরিবেশের কারণে একটা কমন একটা বিহেভিয়ার থাকতেই পারে। তো পরিবেশের কারণেও যদি না আসে, পৈতৃক সূত্রেও যদি না আসে, তার মানে আমরা বলতে পারি যে এই ব্যাপারটা হচ্ছে ইমিটেশন থেকে আসছে, অন্য কারো দেখে শিখছে। সো এই হচ্ছে কথা। আহ তাহলে কেউ একজন কি বলতে পারবেন যে লাস্টের যে লাইনটা এটার ফাংশন কি হইতে পারে? এনিওয়ান? শিওর, জাহিদ ভাই বলেন। হ্যাঁ, প্রথমে যে আইডিয়াটা বলছিল যে এই মানে ক্যাপেশিয়ান্স যারা, এরা তো হচ্ছে যে তারা আইডিয়াটা বললো যে এরা আর কি দেখে শিখতে পারে। তো আমার মনে হলো যে লাস্টের লাইনটা ওই আইডিয়াটাকে আর কি সাপোর্ট করছে বা এভিডেন্স দিছে যে এরা কি দেখে শিখতে পারে। এটা আসলে কিন্তু এভিডেন্স না। এখানে দেখেন, এখানে কিন্তু ইফ বলছে, যদি দেখা যায় যে তাদের মধ্যে এরকম একটা জিনিস থাকে তাইলে আসলে আমরা বলতে পারবো যে ওরা দেখে শিখে। কিন্তু আসলে কিন্তু এটা বলে নাই যে ওরা দেখে শিখছে, কোনো এভিডেন্স কিন্তু দেয় নাই। এটা ইফ দিয়ে একটা কথা বলছে, হাইপোথেটিক্যালি যদি দেখা যায় এটা তাইলে আমরা বলতে পারবো। হ্যাঁ সাদি ভাই বলেন। ভাইয়া আগের লাইনে যে ডিডাকশনের কথা বলছে, যে ডিডাকশনের উপর রিলাই করবে, এই ডিডাকশন নিয়ে কি পরের লাইনে বলছে যে এটাই এই ডিডাকশনটা? এক্স্যাক্টলি, আগের লাইনে বলছে যে ডিডাকশনের উপরে আমাদের ভরসা করতে হবে। ন্যাচারাল হ্যাবিটেটের মধ্যে যেসব ক্যাটাশিয়ান্স থাকে তাদের ক্ষেত্রে ডিডাকশনের উপরে ভরসা করতে হবে। এই ডিডাকশনটা কি টাইপের হইতে পারে এটার একটা এক্সাম্পল হচ্ছে পরের লাইন। চিন্তা করে দেখেন যে এটা ডিডাকশনটা কেমনে হবে, ওইটাই কিন্তু এখানে বলছে যে ডিডাকশনটা কেমনে হবে। যদি আমরা দেখি যে একটা কমন বিহেভিয়ার আছে যেটা পৈতৃক সূত্রে বা ওই কি বলে ন্যাচারাল হ্যাবিটেটের কারণে আসে নাই, তাইলে আমরা বলতে পারি ওই যে ডিডাকশনটা কেমনে করতেছে ওই ডিডাকশনের একটা এক্সাম্পল দিচ্ছে, তাইলে আমরা ডিডিউস করতে পারি যে ওরা হচ্ছে দেখে শিখছে।
সো এটা আসলে ওই আগের ডিডাকশনের একটা এক্সাম্পল, রাইট? সবাই এগ্রিড? আচ্ছা ঠিক আছে, আমরা কোয়েশ্চেনে যাচ্ছি। আই গেস আপনারা এগ্রি করবেন। সো এখানে হচ্ছে আপনার ফার্স্ট কোয়েশ্চেনটাই তাহলে হচ্ছে আপনার ইয়ের উপরে, ওই হাইলাইটেড সেন্টেন্সের উপরে। সো কি বলতো, which of the following best describe the function of the highlighted sentence? সো হাইলাইটেড সেন্টেন্সের ফাংশনটা কি, বেস্ট ডিসক্রাইব করতেছে কোনটা? সো আমরা লাস্টে থেকে আসতেছি। ইট নোটস এ প্রিভিয়াসলি ওভারলুকড ফ্যাক্টর। ইট নোটস এ প্রিভিয়াসলি ওভারলুকড ফ্যাক্টর। প্রিভিয়াসলি কোনো কিছুকে, কোনো একটা ফ্যাক্টরকে ওভারলুক করা হয়েছে, ওই ব্যাপারটাকে এটা বলতেছে। প্রিভিয়াসলি কোনো কিছুকে ওভারলুক করা হয়েছে, এরকম কিছু কি লাস্টের লাইনে বলছে? বলে নাই তো। ওভারলুকড কোনো মানে কোনো ব্যাপার নিয়ে তো আলোচনা হয় নাই, রাইট? ইট ইন্ট্রোডিউসেস এ ক্লেম। আচ্ছা, এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে, সেন্টেন্স ফাংশন টাইপের কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা অধিকাংশ সময়ই দেখা যায় যে কয়েকটা অপশন আমরা এলিমিনেট করে ফেলতে পারি জাস্ট ভার্ব গুলো দেখে, জাস্ট ভার্ব গুলো দেখে। যেমন প্রথমটা যদি আমরা দেখি, ইট আইডেন্টিফাইজ। এটা কি কিছু আইডেন্টিফাই করতেছে আসলে? তবুও হচ্ছে আমরা আরেকটু সামনে আগাই, ইট আইডেন্টিফাইজ এ ফ্যাক্টর। আচ্ছা আরেকটু সামনে আগাই, দ্যাট কমপ্লিকেটস। এই যে ইট আইডেন্টিফাইজ, প্রথম কথা হচ্ছে এটা তো কোনো কিছু আইডেন্টিফাই করতেছে না, ফ্যাক্টর তো আইডেন্টিফাই করা দূরের কথা। তারপরে বলছে কমপ্লিকেটস বায়োলজিস্ট, এটা কোনো কমপ্লিকেশন করতেছে না, এটা একেবারে ইরেলেভেন্ট, কাটতেছি। ইট ইলাস্ট্রেটস, ইলাস্ট্রেট মানে এটা এক্সাম্পল দেয়া, রাইট? তো এটা হইতে পারে, আমরা তো গেস করছিলাম যে এটা একটা এক্সাম্পল দিচ্ছে। ইট এক্সপ্লেইনস, এটাও হইতে পারে, কারণ হচ্ছে এটা হচ্ছে আগের যে ডিডাকশনটা কেমনে হবে ওইটাকে এক্সপ্লেইন করতেছে, হইতে পারে। ইট ইন্ট্রোডিউসেস, ইন্ট্রোডিউস মানে নতুন করে কোনো কিছু নিয়ে আসা, ইন্ট্রোডিউস করা। তো এটা কি কোনো কিছু ইন্ট্রোডিউস করতেছে? তবুও হচ্ছে আমরা আরো দুইটা শব্দ বাড়তি পড়ি। ইট ইন্ট্রোডিউসেস এ ক্লেম, না, লাস্টের লাইন কোনো ক্লেমকে ইন্ট্রোডিউস করতেছে না, আমরা কেটে দিচ্ছি। তো আমাদের হাতে বাকি থাকলো দুইটা, এখন আমরা পড়ে দেখি। ইট এক্সপ্লেইনস ওয়াই skeptics have remained unpersuaded, না, লাস্টের লাইনে এইটা এই ধরনের কোনো কথা এক্সপ্লেইন করে নাই যে স্কেপটিকরা কেন মানে আনপারসুয়েডেড রয়ে গেছে, এরকম কোনো কথা বলে নাই। সো এটাই বাকি আছে, আই গেস এটাই আনসার হবে। ইট ইলাস্ট্রেটস দ্য কাইন্ড অফ ডিডাকশন মেনশন ইন দ্য প্রিসিডিং সেন্টেন্স, একেবারে খাপে খাপ, রাইট? ইট ইলাস্ট্রেটস দ্য কাইন্ড অফ ডিডাকশন মেনশন ইন দ্য প্রিসিডিং সেন্টেন্স। প্রিসিডিং সেন্টেন্স এর আগের সেন্টেন্সে যে ডিডাকশনের কথা বলছে ওই ডিডাকশনেরই একটা ইলাস্ট্রেশন করছে বা হচ্ছে আপনার এক্সাম্পল দিছে। সো এটা হচ্ছে আনসার। সো এটা তো বোঝা গেছে, রাইট? কারো কি কোনো আপত্তি আছে এটাতে, বা কোনো কোয়েশ্চেন আছে? থাকার কথা না, এটা আই গেস বেশ স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, আমরা সামনে আগে এলাম, হ্যাঁ। আচ্ছা, আপনার কথা বলতে পারেন, কিন্তু জাস্ট হচ্ছে একটু মানে কথা বলতে গেলে জাস্ট একটু হ্যান্ড রেজ করেন, দেন কথাটা বলেন আর কি, তাই জাস্ট একটু অর্গানাইজ করার জন্য হচ্ছে এই জিনিসটা করা আর কি। হ্যাঁ, সারিয়া আপু বলেন। জি, ভাইয়া এখানে যে অপশন বি হচ্ছে মানে আমরা কিভাবে এটাকে ডিফারেন্সিয়েট করলাম বাকিগুলা থেকে, মানে কিভাবে আচ্ছা ক্লু পাইলাম মনে হচ্ছে যে এটাই হবে। আচ্ছা আচ্ছা, এর কারণ হচ্ছে কি, যে আপনি যখনই হচ্ছে এই যে দেখেন, এই লাইনটা হচ্ছে আপনার হাইলাইট করে দেয়া আছে। সো আমরা ইউজুয়ালি হচ্ছে আরসি প্যাসেজে যখনই একটা লাইন হাইলাইটেড থাকে অথবা একটা ওয়ার্ড হাইলাইটেড থাকে, তার মানেই হচ্ছে এই লাইনের উপরে নিশ্চিতভাবেই কোয়েশ্চেন আছে। সো লাইন যদি হাইলাইটেড থাকে, ইউজুয়ালি আপনার এটা হচ্ছে সেন্টেন্স ফাংশন টাইপের কোয়েশ্চেন থাকে, যে এই লাইনটার কাজ কি, ঠিক আছে? সো এটা আপনি যদি হচ্ছে আরো এরকম 10টা 15টা প্যাসেজ পড়েন এবং প্রতিটা লাইনের ফাংশন চিন্তা করে করে পড়েন, তাইলে আপনি একটা সময় বুঝে যাবেন যে এই লাইনের কাজ কি, ওই লাইনের কাজ কি, বুঝতে পারছেন? সো এখানে এই যে লাইনটা, এটা একটা ডিডাকশনের এক্সাম্পল দিছে। আপনি যদি পুরো লাইনের মিনিংটা পড়েন তাহলে দেখবেন এটা ডিডাকশনের এক্সাম্পল দিছে। ডিডাকশনের এক্সাম্পল কিরকম, যে এর আগে বলছে যে হচ্ছে আপনার আমাদের ডিডাকশনের উপরে ভরসা করতে হবে। ন্যাচারাল হ্যাবিটেটে যেসব ক্যাটাসিয়ান্সরা থাকে, মানে ওয়েল এবং ডলফিন এগুলো থাকে ন্যাচারাল হ্যাবিটেটে, সো তাদের ক্ষেত্রে আমাদের ডিডাকশনের উপরে ভরসা করতে হবে। পরের লাইনেই বলছে যে যদি মনে করেন যে একটা মানে এটা মানে এই সেন্টেন্সটা ভাইব এরকম, যে মনে করেন যে একটা ইয়ে ওই একটা গ্রুপ অফ ওয়েলস বা ডলফিনস এর মধ্যে একটা কমন একটা বিহেভিয়ার দেখা গেল। এখন যদি দেখা যায় যে এই বিহেভিয়ারটা পৈতৃক সূত্রে আসতেছে, মানে আসতেছে না, অথবা অথবা হচ্ছে তার এনভায়রনমেন্টের কারণে আসতেছে না, তাইলে আমরা ক্লিয়ারলি এটা বলতে পারি, অর্থাৎ আমরা ক্লিয়ারলি সেটা ডিডিউস করতে পারি যে এই বিহেভিয়ারটা নিশ্চয়ই তারা হচ্ছে আপনার একে অন্যের দেখে বা ফলো করে শিখছে, এরকম। তো আচ্ছা এই যে সেন্টেন্সটা, এটা আসলে জাস্ট একটা রিডাকশনের উদাহরণ, এই হচ্ছে রিজন। এবং বাকি অপশনগুলো যদি আপনি পড়েন তাহলে দেখবেন এগুলা হচ্ছে আপনার এই যে ফাংশনটা আমরা বুঝলাম এই ফাংশনের ধারে কাছেও না বাকিগুলা। ওকে ওকে, তাহলে আমি সামনে আগে এলাম। হ্যাঁ, জি ভাই, থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। সো সামনে আগে এলাম।
So the passage suggests which of the following about captive Kardashians. Okay, আমরা কোশ্চেনটা আমরা হচ্ছে আপনার অপশনটা পড়বো না। এই ধরনের ফ্যাকচুয়াল কোশ্চেন যেগুলো হচ্ছে আপনার সরাসরি ইয়ে থেকে আসে, যদি এখানে সাজেস্ট করতেছে, সো বাট আমরা ক্যাপটিভ ক্যাটাশিয়ান সম্পর্কে কি জানি আগে আমরা আমাদের মাথায় প্রথমে একটু নিয়ে আসবো। ক্যাপটিভ ক্যাটাশিয়ান সম্পর্কে আমরা কি জানি যে few people doubt, আপনার ইয়েতে বলছিল, প্যাসেজে বলছিল যে few people doubt that captive Kardashians কি জানি ওই ইমিটেট করে বা এরকম কিছু একটা, যে ক্যাপটিভ ক্যাটাশিয়ান যারা থাকে তারা হচ্ছে একে অন্যের ইমিটেট করে বা একে অন্যের দেখে শিখে, হ্যাঁ, বা হচ্ছে ক্যাপটিভ ক্যাটাশিয়ানদের মধ্যে এই বিহেভিয়ারটা হচ্ছে ইজিলি হচ্ছে দেখা যায়, এক্সপেরিমেন্ট করা যায়। তো এই ধরনের কথাবার্তা হচ্ছে ক্যাপটিভ ক্যাটাশিয়ান সম্পর্কে বলছিল। তো এখন আমরা হচ্ছে আপনার কোয়েশ্চেনে যাচ্ছি। তো যখনই হচ্ছে এই টাইপের ফ্যাকচুয়াল কোয়েশ্চেন থাকবে, অলওয়েজই হচ্ছে বেটার হচ্ছে যে মানে অপশন দেখার আগে নিজের মাথায় আসলে ওই ব্যাপারে নলেজটা নিয়ে আসা আর কি। তাইলে হচ্ছে আপনার ওই ডিরেইলড হওয়ার চান্সেস কম থাকবে। সো লাস্টের অপশন থেকে আসতেছি, they exhibit tendencies that suggest a capacity for the kind of behavior that qualifies as cultural. তো কালচার মানে কি বলছিল? কালচার মানে বলছিল ওই যে লার্নিং, যেটা একজন আরেকজনের দেখে শিখা, লার্নিং, ইমিটেশন। তো এখানে বলছে যে ক্যাপটিভ ক্যাটাশিয়ানদের মধ্যে দে এক্সিবিট টেন্ডেন্সিস, তারা এমন টেন্ডেন্সি বা হচ্ছে প্রবণতা এক্সিবিট করে, প্রবণতা শো করে, যে যেটা সাজেস্ট করে যে তাদের মধ্যে এই যে কালচার বা লার্নিং এর একটা এবিলিটি আছে। এটা কি ট্রু? এই ধরনের কিছু কি হচ্ছে আপনার আমরা সাজেস্ট করে এই প্যাসেজটা? আচ্ছা, একটা কাজ করেন, আসলে এরকম আমার আমার মনে হচ্ছে এটা হচ্ছে না, আসলে এই হাত তোলাতুলি বাদ দেন, সমস্যা নাই। জাস্ট হচ্ছে মাল্টিপল মানুষ একসাথে কথা বললে আমি হচ্ছে সবাইকে বলবো মিউট করতে, তখন মিউট করেন, সমস্যা নেই। আপনারা জাস্ট ফ্রিলি কথা বলেন, সমস্যা নেই। এটা আসলে আই গেস ওয়ার্ক করতেছে না। লাস্টের অপশনটা কি ট্রু? আপনারা কথা বলেন কাইন্ডলি, নাইলে তো হচ্ছে আপনার, নাইলে তো আসলে ট্রু মনে সেশনটা হচ্ছে কেমনে ভাইয়া। চালাবো? হ্যাঁ, লাস্টে এটা তো আই গেস এটা তো ট্রু মনে হচ্ছে, রাইট? কারণ এটা হচ্ছে আপনার, ওইটা তো ক্লিয়ারলি বলেই দিছে যে হচ্ছে আপনার যেসব ইয়ে আছে, আপনার কি বলে, Kardashian। ক্যাপ হ্যাঁ, ক্যাপটিভ ক্যাটাশিয়ানস যেগুলো আছে, আচ্ছা উচ্চারণটা আমিও শিওর না, ক্যাপটিভ ক্যাটাশিয়ান যেগুলো আছে তাদের মধ্যে হচ্ছে লার্নিং এর এবিলিটি আছে, কারণ তারা ওই যে ইমিটেশন করে। আর ওই লার্নিং এর এবিলিটিরই তো ওরা নাম দিছে হচ্ছে এই যে কালচার, কালচার নাম দিছে। সো আই জি। গেস এটা ট্রু। তো এটা হওয়ার একটা ভালো চান্স আছে, আমরা হাতে রাখলাম তবুও, কারণ আমরা অলওয়েজ হচ্ছে বেস্ট আনসারটা চুজ করবো। অনেক সময় আছে যে একটা আনসার বেস্ট আনসার নাও হইতে পারে। সো আমরা বাকি অপশনগুলো একবার চেক করে নিব। ক্যাটাশিয়ান সম্পর্কে আর কি বলছে, দে অ্যাপিয়ার টু অ্যাডপ্ট নিউ বিহেভিয়ার্স মোর কুইকলি দ্যান নন ক্যাপটিভ ক্যাটাশিয়ানস। এই ধরনের কোনো কথা কি বলছে নন ক্যাপটিভ ক্যাটাশিয়ানদের? কম্পারিজন কিছু বলা হয়নি। কোনো কম্প্যারিজন করা হয় নাই, সো কেটে দিচ্ছি। দে এক্সিবিট ফিউ বিহেভিয়ার্স দ্যাট হ্যাভ নট অলসো বিন অবজার্ভড ইন ক্যাটাশিয়ানস ইন দেয়ার ন্যাচারাল হ্যাবিটেটস। দে এক্সিবিট ফিউ ফিউ বিহেভিয়ার্স। বিহেভিয়ার নিয়েও কিছু বলা হয়নি। এটাও কিন্তু কাইন্ড অফ কম্প্যারিজন, এটাও এরকমও কিছু বলা হয় নাই, রাইট? জি। সো এই যে ন্যাচারাল হ্যাবিটেটে যারা আছে তাদের সাথে তাদের চেয়ে বেশি বা কম এরকম কোনো কিছু বলা হয় না, এটাও কম্পারিজন হচ্ছে না। দে দেয়ার এবিলিটি টু ইমিটেট নিউ বিহেভিয়ার্স ইজ মোর এক্সটেন্সিভ দেন, এই যে এখানেও আবার কম্পারিজন, এটাও রাইট? এখানে কম্পারিজন চলছে, এটাও বাদ। এরকম কোনো কম্পারিজন প্যাসেজের মধ্যে নাই। ক্যাপটিভ ক্যাটাশিয়ানদের সাথে এর কোনো কম্পারিজন নাই। একটাই কম্পারিজন আছে, সেটা হচ্ছে ক্যাপটিভ ক্যাটাশিয়ানদের ক্ষেত্রে বিহেভিয়ারটা হচ্ছে আমরা মানে এক্সপেরিমেন্ট করে চেক করা যায়, আর আপনার হচ্ছে ন্যাচারাল হ্যাবিটেটে যারা থাকে তাদেরটা এরকম এক্সপেরিমেন্ট করা যায় না। এই একটা কম্পারিজনই ওরা টানছে, কিন্তু মোর এক্সটেন্সিভ বা হচ্ছে মোর কুইকলি এই ধরনের কিছু নেই। সো ওয়েদার দে আর এঙ্গেজড ইন সোশ্যাল লার্নিং ইজ এ সাবজেক্ট অফ ডিসএগ্রিমেন্ট অ্যামং বায়োলজিস্টস। এটা কি সাবজেক্ট অফ ডিসএগ্রিমেন্ট, তারা হচ্ছে সোশ্যাল লার্নিং এর মধ্যে আছে কিনা? ক্যাপটিভ ক্যাটাশিয়ানদের ক্ষেত্রে তো বলছে হচ্ছে ওরা সোশ্যাল লার্নিং করে, ওরা হচ্ছে ইমিটেশন করে, এবং বলছে যে ফিউ রিসার্চার্স ডাউট, মানে খুব কম মানুষই ডাউট করে। তাহলে তো এখানে এগ্রিমেন্ট তো আছে, রাইট? এটা তো ডিসএগ্রিমেন্ট না, সো এটা হচ্ছে না। সো ই নাম্বারটাই অ্যান্সার হবে। এখানে কেউ একজন কি পারবেন হচ্ছে একটু হচ্ছে ইয়েগুলা একটু চেক করে নিতে? জি ভাইয়া, চেক করা হচ্ছে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। সো ঠিক আছে, তাহলে এটাতে কোনো কোয়েশ্চেন কারো না থাকলে সামনে আগাচ্ছি। ওকে, সামনে আগেলাম। So, hotter and more massive than the sun, stars called stragglers are puzzling to astronomers because such rapidly burning stars would not be expected to persist in ancient star clusters. Okay, কি বলছে? Hotter and more massive than the sun, star called stragglers. Okay, তো এক ধরনের স্টার যেটাকে স্ট্র্যাগলার বলতেছে তারা। তো এই স্ট্র্যাগলার গুলা তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা অনেক বেশি গরম এবং অনেক সাইজে অনেক বড়, সূর্যের চেয়ে গরম এবং সাইজে বড়। ভালো কথা। তো এই স্ট্র্যাগলার গুলা হচ্ছে পাজলিং টু অ্যাস্ট্রোনমার্স,
স্ট্রাগলার গুলো হচ্ছে অ্যাস্ট্রোনমারদের কাছে হচ্ছে খুবই পাজলিং, বিকজ সাচ র্যাপিডলি বার্নিং স্টার্স উড নট বি এক্সপেক্টেড টু পারসিস্ট ইন এনশিয়েন্ট স্টার ক্লাস্টার্স। এনশিয়েন্ট অনেক পুরনো স্টার ক্লাস্টারের মধ্যে, ক্লাস্টার তো বুঝতেছেন গুচ্ছ, স্টারের গুচ্ছের মধ্যে এগুলাকে এই যে র্যাপিডলি বার্নিং এই যে স্ট্রাগলার গুলা এগুলা যে থাকবে এই ব্যাপারটা মানে আনএক্সপেক্টেড। কেন আনএক্সপেক্টেড আমরা জানি না, এটা জাস্ট একটা ফ্যাক্ট, এটা বলছে। ওকে, সামনে আগাচ্ছি। হয়তোবা সামনে ব্যাখ্যা করবে এটা। Some researchers believe that the typical blue stragglers formed when two ancient lower mass stars collide and merge, form more massive hotter star. ওকে, ওকে এগুলো খেয়াল রাখেন কিন্তু সাম রিসার্চার্স বিলিভ, কিছু রিসার্চাররা বিশ্বাস করেন যে হচ্ছে টিপিক্যাল ব্লু স্ট্রাগলার যেগুলো আছে, ওই আগের ধরনের স্ট্রাগলার, একটা স্পেসিফিক কাইন্ড ব্লু স্ট্রাগলার যেগুলো আছে, এগুলো ফর্ম করে যখন হচ্ছে দুইটা এনশিয়েন্ট লোয়ার মাস, কম মাসওয়ালা স্টার যখন কলাইড করে এবং মার্জ করে এবং নতুন বিশাল এবং বড় হটার একটা স্টার যখন ফর্ম করে তখন হচ্ছে ব্লু স্ট্রাগলার তৈরি হয়। তো এটা কিছু রিসার্চাররা বিলিভ করেন। তাই কিছু রিসার্চার বিলিভ করেন কম্পারেটিভলি ছোট বা কম মাসওয়ালা দুইটা স্টার কলাইড করে মার্জ করে আরো বড় এবং আরো হটার ব্লু স্ট্রাগলার বানায়। এটা হচ্ছে কিছু রিসার্চারের বিলিফ। পিটার লিওনার্ড থিওরাইজেস অল্টারনেটিভলি, ওকে অল্টারনেটিভলি, তাহলে হয়তো উনি অল্টারনেটিভ আরেকটা এক্সপ্লেনেশন দিচ্ছেন। এটা হচ্ছে কিছু রিসার্চারের বিলিভ, আর এটা হচ্ছে একজন স্পেসিফিক রিসার্চার পিটার লিওনার্ড, উনার হচ্ছে আপনার থিওরি that in low density globular clusters where mergers between single stars occur too infrequently to account for the observed quantity of blue stragglers. A minute. Peter Leonard theorizes that in low density globular clusters where mergers between single stars occur too infrequently to account for the observed quantity of blue stragglers. Okay, ঠিক আছে। So উনি বলতেছে যে হচ্ছে লো ডেনসিটি যেসব ক্লাস্টার আছে, তো লো ডেনসিটি বুঝছেন, ডেনসিটি কম এইরকম ক্লাস্টারের মধ্যে যেখানে হচ্ছে যেহেতু ডেনসিটি অনেক কম স্টার আছে বা এই টাইপের কিছু একটা, সেইখানে আপনার এই যে সিঙ্গেল দুইটা স্টার কলিশন করবে এবং কলিশন করে নতুন আরেকটা আপনার ব্লু স্ট্রাগলার বানাবে, এই চান্সেসটা অনেক কম। ঠিক আছে, সো এই চান্সেসটা অনেক কম। সো হ্যাঁ, সো এই চান্সেসটা অনেক কম। তারপরে উনি বলতেছে যে দিস স্ট্রাগলার্স আর ক্রিয়েটেড ইনস্টেড বাই এ গ্রুপ অফ স্টার্স। তো উনি বলতেছে যে দুইটা স্টারের কলিশনে এটা হচ্ছে, এই চান্সেসটা অনেক কম, বরং একটা গ্রুপ অফ স্টার থেকে এই নতুন স্ট্রাগলার যেগুলো সেগুলো তৈরি হচ্ছে, এটা উনার মত। হি সাজেস্টস দ্যাট, তো উনি বলতেছে যে এ পেয়ার অফ স্টার্স অলরেডি অরবিটিং ইচ আদার প্রেজেন্টস এ লার্জার টার্গেট ফর এ থার্ড স্টার অর অ্যানাদার পেয়ার। এখানে খেয়াল রাখেন, এটা কিন্তু আপনার বোল্ড করে দেয়া আছে। আচ্ছা, এর আগেরটাও বোল্ড ছিল, আমি খেয়াল করি নাই, আসতেছি ইনশাল্লাহ। সো তো উনি বলতেছে যে হচ্ছে লো ডেনসিটি ক্লাস্টার গুলোর মধ্যে দুইটা ছোট ছোট এসে কলিশন করার চান্সেসটা অনেক কম। এখানে আরেকটা কথা উনি বলছে, টু অ্যাকাউন্ট ফর দ্য অবজার্ভড কোয়ান্টিটি অফ ব্লু স্ট্রাগলার্স। উনি বলতেছে যে ব্লু স্ট্রাগলারের সংখ্যা তো অনেক বেশি, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এই লো ডেনসিটি এর মধ্যে হচ্ছে আপনার সিঙ্গেল দুইটা স্টার কলাইড করে হচ্ছে স্ট্রাগলার তৈরি করে, ওইটা আসলে ওই যে ব্লু স্ট্রাগলারের সংখ্যাকে এক্সপ্লেইন করা যাচ্ছে না, ওইটার চান্সেসটা অনেক কম, কিন্তু ব্লু স্ট্রাগলারের সংখ্যা হয়তো বা অনেক বেশি, এই টাইপের কিছু একটা। সো উনি বরং বলতেছে যে হচ্ছে আপনার এটা দুইটা সিঙ্গেল না, বরং একটা গ্রুপ অফ স্টার থেকে হচ্ছে এটা তৈরি হয়েছে। এবং উনি এরপরে বলতেছে যে হচ্ছে আপনার he suggests that এটা একটু টাফ আছে প্যাসেজটা। He suggests that a pair of stars already orbiting each other presents a larger target for a third star or another pair. So উনি বলতেছে যে এক জোড়া স্টার যেগুলো একটা আরেকটাকে অরবিট করতেছে, একটা আরেকটাকে ঘিরে আছে এই টাইপের, এইটা একটা বড় টার্গেট তৈরি করে একটা থার্ড স্টারের জন্য। এর আগে বলছিল যে ছোট ছোট দুইটা স্টার একটা আরেকটার সাথে হচ্ছে কলিশন করার চান্স কম, কিন্তু দুইটা স্টার যদি হয় তাহলে বলতেছে যে থার্ড একটা স্টার এসে আরো বড় একটা টার্গেট পাবে, সে হচ্ছে কলিশন করার জন্য। অর অ্যানাদার পেয়ার, ছোট একটা স্টার আসতে পারে, আরেকটা পেয়ার আসতে পারে, আসলে হচ্ছে এই পেয়ারের সাথে মানে মোটামুটি এটা একটা বড় টার্গেট হবে, সো কলিশন হবে, এই টাইপের কিছু একটা বোঝাচ্ছে। ওয়ান্স দিস নিউ গ্রুপিং ফর্মস, ক্লোজ এনকাউন্টার্স বিটুইন দ্য স্টার্স কুড প্রম্পট এনি টু টু মার্জ অ্যাজ এ ব্লু স্ট্রাগলার। যখন এই গ্রুপিংটা হচ্ছে তখন যে কোনো দুইটার মধ্যে কলিশন হয়ে আপনার এই যে মার্জ করে ব্লু স্ট্রাগলার তৈরি হইতে পারে। এটা হচ্ছে লিওনার্ডের ভিউ। লিওনার্ডস মডেল প্রেডিক্টস দ্যাট, তো লিওনার্ডের মডেল আরো প্রেডিক্ট করতেছে যে ইচ ব্লু স্ট্রাগলার হ্যাজ এ ডিস্টেন্ট অরবিটিং কম্পেনিয়ন। যেহেতু হচ্ছে উনি বলছে যে একটার সাথে আরেকটা অরবিটিং মানে কম্পেনিয়ন হিসেবে থাকে, সো উনি বলতেছে যে মার্জ করার পরেও আরেকটা হচ্ছে আপনার মানে কম্পেনিয়ন হিসেবে থাকবে আরেকটা স্টার, as appears true
এই জিনিসটা খেয়াল রাখেন, যেটা হচ্ছে মোটামুটি ট্রু মনে হচ্ছে অফ মেনি ব্লু স্ট্রাগলার্স ইন দ্য এই ক্লাস্টার অফ এই গ্যালাক্সি, অমুক গ্যালাক্সির অমুক ক্লাস্টারের ক্ষেত্রে যেটাকে ট্রু মনে হচ্ছে, মোটামুটি একটা এভিডেন্স আছে এটার ট্রুথের পক্ষে। সো এটা একটু বেশ হার্ড। সো এটার মেইন আইডিয়াটা কি কেউ বলতে পারবেন? এটার মেইন ব্লু আইডিয়াটা কি? স্ট্রাগলার কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে হ্যাঁ, কি করতেছে? এক্স্যাক্টলি, ব্লু স্ট্রাগলারটা কিভাবে তৈরি হয়েছে। আর এটার যদি আপনি মূল আলোচনাটা দেখেন তাহলে হচ্ছে আপনার কিছু রিসার্চাররা একটা জিনিস বিশ্বাস করেন, এটা ঠিক আছে, কিন্তু হচ্ছে পিটার লিওনার্ড নামক একজন নির্দিষ্ট রিসার্চারের ভিউটাই কিন্তু এখানে হচ্ছে পুরাটা জুড়ে তুলে ধরছে। এবং মূলত হচ্ছে অথরের টোনটা এরকম যে উনি হচ্ছে অ্যাকচুয়ালি পিটার লিওনার্ডের থিওরিটাকেই হচ্ছে মানে সামনে আগায় দিচ্ছেন, এবং আগের যে ভিউটা সাম রিসার্চারের বিলিফটা ওইটাকে কাইন্ড অফ হচ্ছে আপনার ওইটাকে কাইন্ড অফ হচ্ছে উনি মানে অপোজ করছেন আর কি। ওকে, সো এখানে হচ্ছে আপনার এই একটা লাইন আছে হাইলাইট করা, এই একটা শব্দ আছে বা ফ্রেজ আছে হাইলাইট করা। তাহলে হাইলাইটেড লাইন যেটা, সেটার ফাংশন কি হইতে পারে? নিশ্চয়ই এখানে হাইলাইটেড লাইনের ফাংশন কোয়েশ্চেন আছে, কেউ একজন কি বলতে পারবেন? সাম রিসার্চাররা বিলিভ করতেছিল যে ব্লু স্ট্রাগলটা বেসিক্যালি আপনার দুইটা লো ম্যাচ স্টারের সাথে কোরিলেশন করে এটা দেন তো হচ্ছে মিনিং ক্রিয়েট হচ্ছে। আপু। হ্যাঁ আপু, এটা তো মিনিং। আমি বলতেছি যে এই সেন্টেন্সের ফাংশন কি, কারণ কোয়েশ্চেন তো আসবে হচ্ছে সেন্টেন্সের ফাংশনের উপরে। এই সেন্টেন্সটা কেন দিছেন অথর? এটা প্রিভিয়াস লাইনের যে পাজলটা ছিল এক্সপ্লেইন করার জন্য একটা ওয়ে আর কি। হ্যাঁ, আই গেস এই টাইপের কিছু একটা। প্রথমে একটা পাজল ইন্ট্রোডিউস করছে, একটা মানে একটা প্রবলেম ইন্ট্রোডিউস করছে যেটা হচ্ছে আপনার অ্যাস্ট্রোনমারদের কাছে বেশ পাজলিং, আর সেটার পক্ষে একটা থিওরি হচ্ছে এখানে দিছে, রাইট? এক গ্রুপ রিসার্চারের বিলিফ এখানে দিছে, দ্যাটস ইট। আই গেস এতটুকুই। আর এই লার্জার টার্গেট, আই গেস এটা মিনিং টাইপের কোয়েশ্চেন থাকবে। ইউজুয়ালি একটা ওয়ার্ড বা একটা ফ্রেজ থাকলে এই লার্জার টার্গেট দ্বারা কি বোঝাইছে এটা মিনিং টাইপের কোয়েশ্চেন থাকে। তো লার্জার টার্গেট দ্বারা কি বোঝাইছে? আগে বলছে যে হচ্ছে লোয়ার ডেনসিটি ক্লাস্টারের মধ্যে দুইটা সিঙ্গেল ছোট ছোট লোয়ার মাস কলিশন করার চান্সেস কম। আর যদি সারা গ্রুপ হয়ে এরকম পেয়ার হয়ে থাকে তাইলে থার্ড স্টারের পক্ষে এটা একটা বড় টার্গেট হয়। এটা তো বোঝাই যাচ্ছে যে হচ্ছে লার্জ টার্গেট মানে আসলেই লার্জ টার্গেট বোঝাইছে, যে মানে হচ্ছে আপনার কলিশনের চান্সেস বাড়বে, এই ব্যাপারটা বোঝাইছে, রাইট? এগ্রিড? জি। জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা কোয়েশ্চেনে যাচ্ছি। আচ্ছা, প্রথম কোয়েশ্চেনই হচ্ছে আপনার এই যে লার্জ টার্গেট নিয়ে। The reference to a large target serves primarily to suggest why a okay, so large target শব্দটা কি সাজেস্ট করতে হচ্ছে আপনার ব্যবহার করা হয়েছে। আমরা হচ্ছে তাহলে অপশনে যাই। Third star would be more likely to encounter a pair than it would to encounter a blue straggler. এইটা কি বোঝাইছে যে একটা পেয়ারকে এনকাউন্টার করার চান্স বেশি ব্লু স্ট্রাগলারের চেয়ে? ব্লু স্ট্রাগলার তো সাইজে আরো বড় হবে, এটা কি পসিবল? এটা তো না, রাইট? এটা তো বোঝায় নাই লার্জ টার্গেট দিয়ে। কেটে দিচ্ছি। আপনারা একটু কথাবার্তা বললেন, আসলে রেগুলার তো আসলে কথাবার্তা হয়, আজকে হচ্ছে কোনো রেসপন্স পাচ্ছি না, বুঝতেছি না। তারপরে হচ্ছে আপনার ডি নাম্বারে, ব্লু স্ট্রাগলার উড বি মোর লাইকলি টু ইন্টারেক্ট উইথ এ পেয়ার অফ স্টার্স দেন ইট উড উইথ এ থার্ড স্টার। ব্লু স্ট্রাগলার উড বি মোর লাইকলি টু ইন্টারেক্ট, এটা তো আসলে ব্লু স্ট্রাগলার নিয়ে বলে নাই, রাইট? এটা তো হচ্ছে সংঘর্ষের আগের অবস্থা। সংঘর্ষের আগের অবস্থায় তো ব্লু স্ট্রাগলারের ব্যাপারটা আসতেছে না। লার্জ টার্গেট যখন টার্গেটে হিট করবে, যখন মার্জ হবে, তখন না ব্লু স্ট্রাগলার তৈরি হবে। সো এই লার্জ টার্গেটের এখানে তো ব্লু স্ট্রাগলার নিয়ে কোনো কথা থাকবে না, রাইট? ব্লু স্ট্রাগলার দেখলেই আমরা কেটে দিতে পারি। Pair of stars would be more likely to interact with other stars than would a single star. এইটা হইতে পারে কিনা একটু দেখেন। পেয়ার এটা অফ, হইতে পারে। হ্যাঁ কেন হইতে পারে দেখেন। পেয়ার অফ স্টারস, সিঙ্গেল স্টার, বলতেছে যে পেয়ার অফ স্টারের চান্স বেশি। লার্জ টার্গেট মানে এইটা বোঝাইছে যে পেয়ার অফ স্টারের ইন্টারেক্ট করার বা মানে কারোর সাথে কনফ্লিক্ট করার চান্সেস বেশি একটা সিঙ্গেল স্টারের চেয়ে, এটাই তো বোঝাইছে, রাইট? লার্জ টার্গেট দিয়ে জি। আই গেস এটাই অ্যান্সার। আর বাকিগুলো যদি পড়ে নেই, পেয়ার অফ স্টারস উড বি মোর লাইকলি টু এনকাউন্টার আদার স্টারস দেন উড দ্য টিপিক্যাল, ওই যে আবার ব্লু স্ট্রাগলারের কথা বলতেছে। আচ্ছা ব্লু এখানে তো স্ট্রাগলার, ভাইয়া চারটা অপশনে ব্লু দেওয়া মানে ব্লু মেনশন করা, তাহলে তো আমরা মোটামুটি একটা ক্লু ধরতে পারি যেটা এর রাইট। মধ্যে ব্লু মেনশন নাই, সেটা হইলে হইতে পারে। হ্যাঁ, আই গেস এই কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা এটা করতে পারি। তবুও হচ্ছে আমরা সেফটির জন্য হচ্ছে আর কি পড়ে নেই। মানে জি। এমনিতে এটা ঠিক আছে। আই গেস ব্লু স্ট্রাগলার দেখলে আমরা মোটামুটি কেটে দিতে পারি, কারণ হচ্ছে এখানে লার্জ টার্গেটটা
এটার সাথে ব্লু স্ট্র্যাগলারের সেরকম সম্পর্ক নাই। কারণ হচ্ছে এই লার্জ টার্গেট, এটা হচ্ছে ব্লু স্ট্র্যাগলার ফর্ম করার আগে সিঙ্গেল স্টার বা পেয়ার অফ স্টারস কলিশন করবে কি করবে না ওই ব্যাপারটা নিয়ে ডিসকাস করতেছে। সো হ্যাঁ, এটা ঠিক আছে, ব্লু স্ট্র্যাগলার দেখলে আমরা কেটে দিতে পারি। সো আমরা বি নাম্বারটাও কেটে দিচ্ছি। এ নাম্বারটাতেও ব্লু স্ট্র্যাগলার বলছে, ব্লু স্ট্র্যাগলার উড বি মোর লাইকলি টু কলাইড, এটা তো আসতেছেই না, কারণ কলিশনটা স্টারদের মধ্যে হবে, ব্লু স্ট্র্যাগলারের সাথে কারো হবে না। স্টারদের মধ্যে হওয়ার পরে ব্লু স্ট্র্যাগলার তৈরি হবে। ঠিক আছে, সো সি নাম্বার আনসার ইনশাআল্লাহ মোটামুটি শিওর। তবু হচ্ছে সবসময় হচ্ছে কেউ একজন হচ্ছে আপনার প্রতিটা কোয়েশ্চেন এর পরে মিলায়েন অ্যান্সার গুলা। কারো কোনো কোয়েশ্চেন আছে এটাতে? ওকে, আমরা সামনে আগাইলাম। Information presented in the passage suggests which of the following about blue stragglers? ব্লু স্ট্র্যাগলার নিয়ে যেসব ইনফরমেশন দেয়া হয়েছে এর মধ্যে মানে প্যাসেজে যেসব কথা বলা হয়েছে এটা কি সাজেস্ট করে এখানের মধ্যে। তো আমরা ব্লু স্ট্র্যাগলার নিয়ে কি কি জানি আমরা জাস্ট একটু মাথায় চিন্তা করে নেই অপশনে যাওয়ার আগে। ব্লু স্ট্র্যাগলার নিয়ে আমরা জানি এটা নির্দিষ্ট একটা ধরনের স্ট্র্যাগলার। স্ট্র্যাগলার গুলা কিরকম হয়, যে হচ্ছে আপনার সূর্যের চেয়ে সাইজেও বড়, মানে বেশি কুইকলি বার্ন করতেছে, এবং হচ্ছে আপনার হটার, রাইট, কুইকলি বার্ন করতেছে, এই জন্য এটা হচ্ছে হটার, সাইজে বড়, গরম বেশি, কুইকলি বার্ন করতেছে। এই ব্যাপারটাই হচ্ছে আমরা ব্লু স্ট্র্যাগলারের ব্যাপারে জানি, রাইট। আর কিছু কি জানি আমরা ব্লু স্ট্র্যাগলারের ব্যাপারে, কেউ একজন কি বলতে পারেন? আর তো আই গেস কিছু জানি না, রাইট। বাকি সব কথা হচ্ছে ব্লু স্ট্র্যাগলার তৈরি কিভাবে হয়েছে ওইটার ব্যাপারে, বাট ব্লু স্ট্র্যাগলারের ব্যাপারে কি আর কিছু আমরা জানি? না, এর বাইরে আর কিছু জানি না। এর বাইরে আর কিছু জানি না। হ্যাঁ, সো আই গেস এতটুকুই। আমরা হচ্ছে অপশনে যাচ্ছি, লাস্টে থেকে আসতেছি। দে জেনারেলি অরিজিনেট ফ্রম দি ওল্ড। আচ্ছা, লাস্টে থেকে আসার একটা কারণ হচ্ছে অনেক সময় ট্র্যাপ আনসার গুলা এ নাম্বারে দেয়া থাকে, শুরুতে দেয়া থাকে, সেজন্য হচ্ছে আমরা অলওয়েজ লাস্টে থেকে আসি যেন ট্র্যাপ আনসারে প্রথমেই পড়তে না হয়। ট্র্যাপ আনসার গুলো ইউজুয়ালি এরকম ভাবে থাকে যে দেখা যায় যে প্যাসেজ থেকে সরাসরি কয়েকটা শব্দ এনে বসায় দিছে, এবং এটা মনে হয় যে মানে এই কথাটা তো প্যাসেজে বলছে, এই টাইপের মনে হয়। সো এই ইয়েটা অ্যাভয়েড করার জন্য। সো they generally originate from the oldest stars among those found in ancient star clusters. So এটা ঠিক আছে যে স্ট্র্যাগলার গুলা হচ্ছে এনশিয়েন্ট স্টার ক্লাস্টারের মধ্যে পাওয়া যায়, কিন্তু এইটা কি বলছে যে এই এনশিয়েন্ট স্টার ক্লাস্টারের মধ্যে যারা ওল্ডেস্ট তাদের থেকে হয়? এটা তো বলে না, নাই, রাইট। এটা নিয়ে কিছু বলে নাই। এটা বলে নাই। এদের মধ্যে আর কোনো ডিস্টিংশন করে নাই, ক্লাস্টারের ভেতরে আর কোনো ডিস্টিংশন করে নাই কোনটা ওল্ডেস্ট কোনটা নিউয়েস্ট, না। They are less numerous in low density globular clusters than আর পেয়ার অফ স্টারস। ক্লাস্টারের মধ্যে তারা লেস নিউমেরাস পেয়ারস অফ ক্লাস্টারের চেয়ে, এই ধরনের কোনো কম্পারিজন কি করছে যে স্টার জোড়ার চেয়ে হচ্ছে আপনার ইয়ের ইয়ের সংখ্যা কম, এই ধরনের কিছু তো বলে নাই, রাইট। এরকম কম্পারিজন তো করে নাই সংখ্যা নিয়ে। না, বরং এটা বলছে যে হচ্ছে লোয়ার ডেন্সিটি ক্লাস্টারের মধ্যেও হচ্ছে আপনার মানে ব্লু স্ট্র্যাগলার অনেক বেশি আছে, এই টাইপের একটা কথা বলছে, রাইট। সো এটা হবে না। দে আর ওল্ডার, ব্লু স্ট্রাগলার হচ্ছে আপনার ওল্ডার দেন মোস্ট আদার টাইপস অফ স্টারস, এই ধরনের কথা কি বলছে? অন্যান্য স্টারের চেয়ে সে হচ্ছে ওল্ডার না, এটা নিয়েও কিছু বলে উইদিন নাই। দ্য সেম ক্লাস্টার অন্যান্য স্টারের চেয়ে সে ওল্ডার, না, এই ধরনের কোনো কথা বলে নাই। দে আর বার্নিং মোর র্যাপিডলি, হ্যাঁ, বার্নিং মোর কুইকলি, এই ধরনের কথা বলছে। দেন আদার টাইপস অফ স্টারস অবজার্ভ ইন এনশিয়েন্ট স্টার ক্লাস্টার্স, হ্যাঁ, অন্যান্য এটা স্টারের চেয়ে, বলেছে। হ্যাঁ, অন্যান্য স্টারের চেয়ে সে হচ্ছে মোর র্যাপিডলি, এটা তো আই গেস বলছে এখানে শুরুতেই মনে হয়। প্রথম সেন্টেন্সে প্রথম সেন্টেন্সে যে বলছে সার্চ র্যাপিড বার্নিং স্টার। rapidly burning stars, হ্যাঁ, would not be হ্যাঁ, হ্যাঁ, মানে অন্যান্য এই যে স্টার ক্লাস্টারের মধ্যে এত র্যাপিডলি বার্নিং স্টার হচ্ছে আপনার এক্সপেক্ট করা যায় না, সো নিশ্চয়ই সে হচ্ছে অন্যান্যদের চেয়ে অনেক। বেশি র্যাপিডলি বার্ন করতেছে, রাইট। সো আই গেস এটা হইতে পারে, রাইট, এটা তো হচ্ছে আপনার প্যাসেজে বলা আছে। আর মানে প্যাসেজে ইঙ্গিত করতেছে, যেহেতু হচ্ছে এটা হচ্ছে সাজেশন কোয়েশ্চেন, কাইন্ড অফ ইনফারেন্স কোয়েশ্চেন। দে অরিজিনেট ফ্রম স্টার্স দ্যাট আর হটার এন্ড মোর ম্যাসিভ দেন দ্য সান। এইটা কি বলছে? এটা তো পুরোপুরি খেলাফ হয়ে গেল না, উল্টা হয়ে গেল না? তারা তো হচ্ছে আপনার ছোট দুইটা ইয়ের কলিশন থেকে তৈরি হয়, তাহলে সানের থেকে বড় থেকে তো তৈরি হয় না, বরং তৈরি হওয়ার পরে দেখা যায় ওরা সান থেকে বড় হয়ে যায় সাইজে, রাইট। এটা তো হচ্ছে না, তাইলে তাহলে আপনার বি নাম্বারটাই আনসার হচ্ছে, রাইট। তার কোনো দ্বিমত আছে? আচ্ছা, ঠিক আছে। আনসার গুলো কনস্ট্যান্টলি মিলান কাইন্ডলি।
The third question. The passage cites which of the following as evidence undermining the theory presented in the second sentence? Okay, second sentence তো ওই যে highlighted sentence-টা। highlighted sentence-এ তো একটা থিওরি বলছিল যে কিছু রিসার্চাররা বিলিভ করেন, হ্যাঁ, যে হচ্ছে আপনার ওই দুইটা সিঙ্গেল স্টারের কলিশনে এবং মার্জার থেকে হচ্ছে আপনার বড় ওই যে স্ট্র্যাগলার বা বড় স্টার গুলা তৈরি হচ্ছে। তো এখন এখানে বলতেছি দ্য প্যাসেজ সাইটস হুইচ অফ দ্য ফলোইং ইজ এভিডেন্স। প্যাসেজটা কি এভিডেন্স দিচ্ছে এই থিওরিকে আপনার ভুল প্রমাণ করার জন্য, আন্ডারমাইন করার জন্য? তো এটা প্যাসেজ আসলে কি বলছে এই থিওরিকে ভুল প্রমাণ করার জন্য? প্যাসেজ হচ্ছে আপনার ইয়ে করছে, আমরা হচ্ছে যদি একটু চিন্তা করি প্যাসেজে কি কি বলছে। প্যাসেজ হচ্ছে লিওনার্ড নামে একজন রিসার্চারের অভিমত নিয়ে আসছে এবং ওইখানে উনার একটা এভিডেন্স কিন্তু ওরা দিছে যে হচ্ছে আপনার যে লোয়ার ডেনসিটি যেসব ইয়ে আছে, ক্লাস্টার আছে, ওইখানে দেখা যায় যে ব্লু স্ট্র্যাগলার এর সংখ্যা অনেক বেশি, কিন্তু ওইখানে যেহেতু ডেনসিটি কম, দুইটা সিঙ্গেল স্টার কলিশন করে এতগুলা ব্লু স্ট্র্যাগলার তৈরি করার সম্ভাবনাটা অনেক কম। এই ধরনের একটা কথা কিন্তু বলছে, যেই কথাটা কিন্তু হচ্ছে আপনার ওই যে আগের যে থিওরি যেটা ছিল ওই থিওরিটাকে আন্ডারমাইন করতেছে। এবং লাস্টের দিকে এরকম একটা এভিডেন্সও টানছে যে এই যে যে এই যে এই ব্যাপারটা, যে এই ব্যাপারটা যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এই যে ব্লু মানে অনেকগুলা ব্লু স্ট্র্যাগলার এরকম দেখা গেছে, যেগুলোর মধ্যে হচ্ছে আপনার ওই যে অরবিটিং কম্পেনিয়ন ছিল এই টাইপের, মানে তার থিওরিটা যে ট্রু, এই যে পিটার লিওনার্ড তার থিওরিটা যে ট্রু, এর পক্ষে একটা এভিডেন্স এখানেও দিছে। সো একটু যদি আমরা জানি তাহলে আমরা একটা অপশনে যাই। সো কি টানছে এই ব্যাপারটা? ডিসক্রিপেন্সি মানে তো বোঝেন অসঙ্গতি। So a discrepancy between the number of mergers between single stars in a certain star clusters and the number of blue stragglers in those clusters. The number of mergers and the number of blue stragglers. মানে তাই নাম্বার নিয়ে আসলে কথা ছিল না, এই যে ডেনসিটিটাই আসলে এখানে মেইন। নাম্বার নিয়ে আই গেস এখানে তো একটা কথা বলছে, এই যে বলছে যে where mergers occur too infrequently, মানে সংখ্যায় অনেক কম হয়, to account for the observed quantity, এই যে কোয়ান্টিটি নাম্বার, রাইট? যে ব্লু স্ট্র্যাগলারের কোয়ান্টিটি অনেক বেশি এবং অবজার্ভড যেসব মানে মার্জারের সংখ্যা অনেক কম। তো এখানে কিন্তু হচ্ছে কোয়ান্টিটির কথা যেহেতু আসছে, কোয়ান্টিটি মানেই নাম্বার, এটুকু আমরা অ্যাকচুয়ালি ইনফার করতে পারি, রাইট? সো এখানে বলতেছে যে মার্জারের সংখ্যা কি বলছে, এন্ড দেন আর ব্লু স্ট্র্যাগলারের সংখ্যা, এই দুইটার মধ্যে একটা অসঙ্গতি আছে। এটা কি ট্রু? কি মনে হয়? ইনসার্টিং স্টার ক্লাস্টার সবগুলোতে কিন্তু না, প্যাসেজে কিন্তু বলে দিছে যে হচ্ছে লো ডেনসিটি ক্লাস্টারের মধ্যে, তাহলে এই ব্যাপারটাও কিন্তু ট্রু। কিছু স্টার ক্লাস্টারের মধ্যে ব্লু স্ট্র্যাগলারের সংখ্যা এবং মার্জারের সংখ্যা, মানে একটা মানে কনফ্লিক্টের সংখ্যা, সিঙ্গেল স্টারের মধ্যে কনফ্লিক্টের সংখ্যা, এই দুইটার মধ্যে একটা অসঙ্গতি আছে। এটা তো ক্লিয়ার কাট বলে দিছে না প্যাসেজের মধ্যে? এই যে এই লাইনটাতে এই যে দেখেন, এই যে উনি বলতেছে যে ইন লো ডেনসিটি ক্লাস্টার্স ওয়্যার মার্জার্স আর ইনফ্রিকুয়েন্ট, মার্জারের সংখ্যা কম, সিঙ্গেল স্টারের মধ্যে মার্জারের সংখ্যা কম, হ্যাঁ, টু অ্যাকাউন্ট ফর মানে তো বুঝছেন, এক্সপ্লেইন দি অবজার্ভ কোয়ান্টিটি অফ ব্লু স্ট্র্যাগলার্স। ব্লু স্ট্র্যাগলারের সংখ্যাকে এক্সপ্লেইন মানে করতে গেলে দেখা যায় যে হচ্ছে আপনার মার্জারের সংখ্যা অনেক কম। তাহলে কি ব্লু স্ট্রাগলার এবং হচ্ছে আপনার ওই যে মার্জারের সংখ্যা, এই দুইটার মধ্যে একটা ডিসক্রিপেন্সি আছে? কথা বলেন কাইন্ডলি, এটা তো ট্রু, রাইট? জি, ভাই এটা ঠিক আছে। হ্যাঁ, ওকে। তাহলে আর বাকি ডিসক্রিপেন্সি যেগুলো সবগুলোর সামনে ডিসক্রিপেন্সি দিয়ে দিছে, সো বাকি ডিসক্রিপেন্সি গুলো আমরা দেখে ফেলি। ডিসক্রিপেন্সি বিটুইন দি অ্যামাউন্ট অফ হিট এন্ড মাস। আচ্ছা, অ্যামাউন্ট অফ হিট এন্ড মাস নিয়ে তো কথা হইছে, রাইট? বাট অ্যামাউন্ট অফ হিট এন্ড মাস অফ এনশিয়েন্ট সিঙ্গল স্টারস এন্ড অফ ব্লু স্ট্রাগলার্স, না, সিঙ্গল স্টার এবং ব্লু স্ট্রাগলার গুলার মধ্যে মাসের কোনো অসঙ্গতির কথা বলে নাই। বলছে সিঙ্গেল স্টার গুলা মার্জ করার পরে বড় হয়, এটা ঠিক আছে, এটা কোনো অসঙ্গতি না। তো এটা এবং এটাকে এভিডেন্স হিসেবে ওই থিওরির এগেইনস্টে পোজ করেও নাই। এ ডিসক্রিপেন্সি বিটুইন দ্য ফ্রিকোয়েন্সি অফ স্টার মার্জার্স, ওকে, এটা ঠিক আছে, ইন লো ডেনসিটি গ্লোবাল ক্লাস্টার্স এন্ড। আচ্ছা, এটার প্রথম অংশ কিন্তু ঠিক আছে। দেখেন, লো ডেনসিটি গ্লোবিউলার ক্লাস্টারের মধ্যে স্টার মার্জারের ফ্রিকোয়েন্সি অনেক কম, বলছে টু ইনফ্রিকুয়েন্টলি মার্জ হয়, এটা ট্রু। বাট এইটার সাথে হাই ডেনসিটি গ্লোবিউলার ক্লাস্টারের কোনো ডিসক্রিপেন্সি প্যাসেজের মধ্যে বলে নাই, যে হাই ডেনসিটি
ক্লাস্টারের মধ্যে কি হয় সেটা বলে নাই, সেজন্য এটা আনসার হবে না। এটা প্রথম অংশ রাইট, কিন্তু শেষের অংশ ভুল। হাই ডেন্সিটি কথা বলে নাই, সেজন্য এটা আনসার হবে না। A discrepancy between the heat and mass of blue stragglers formed by one type of process and the heat and mass of blue stragglers formed by another type of process. এই ধরনের কোনো কথা কি আদৌ বলছে যে হচ্ছে আপনার কি মানে কি মানে একটা টাইপ অফ প্রসেসে ব্লু স্ট্রাগলার তৈরি হওয়া এবং আরেকটা টাইপ অফ প্রসেসে ব্লু স্ট্রাগলার তৈরি হওয়া, ব্লু স্ট্রাগলার তৈরি হওয়ার দুইটা প্রসেস নিয়ে তো আলোচনা করে নাই, রাইট? একটা প্রসেস নিয়েই আলোচনা করছে মূলত, এবং দুইটা প্রসেসের মধ্যে কোনো ডিসক্রিপেন্সিও নাই। তো এটা হচ্ছে না। এ ডিসক্রিপেন্সি বিটুইন দ্য নাম্বার অফ মার্জার্স বিটুইন সিঙ্গেল স্টার্স ইন সার্টেন লো ডেন্সিটি গ্লোবুলার ক্লাস্টার্স, তো এই পার্টটাও ঠিক আছে। এন্ড দ্যাট ইন আদার লো ডেন্সিটি ক্লাস্টার্স, এই ব্যাপারটা কিন্তু হচ্ছে ভুয়া। আদার লো ডেন্সিটি ক্লাস্টারের সাথে নির্দিষ্ট কিছু লো ডেন্সিটি ক্লাস্টারের কোনো তুলনা এখানে করে নাই। তো এখানেও এরকম কোনো ডিসক্রিপেন্সি নাই। এই কোয়েশ্চেনটা কম্পারেটিভলি হার্ডার এই সেন্সে যে এখানে তিনটা অপশন আছে যেগুলোর প্রথম অংশ কিন্তু কারেক্ট, কিন্তু শেষের অংশ কারেক্ট না। সো এটা বেশ হার্ড একটা কোয়েশ্চেন। কারো কোনো ইয়ে আছে এটাতে? হ্যাঁ জাইসন ভাই বলেন। হ্যাঁ, এখানে আসলে কোশ্চেনটা কি ক্রিটিক্যাল রিজনিং টাইপের কোশ্চেন না, যে মানে সেকেন্ড যে থিওরিটা দিছিল পিটার লোকটা, তার থিওরিটাকে উইক করার জন্য মানে কোন না না একটা না 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 লজিক না নিচের না অপশনটা নাকি? না 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 না, পিটার লিওনার্ডের কথা বলে নাই, এখানে বলছে সেকেন্ড সেন্টেন্সে যে থিওরিটা বলা হয়েছে, সেকেন্ড সেন্টেন্সে যেটা বলা হয়েছে এটা হচ্ছে এই যে হাইলাইটেড কথাটা, এই যে এটা এটা মানে ওই যে সাম রিসার্চাররা যেটা বিলিভ করেন যে হচ্ছে আপনার আহ আহ যে হচ্ছে আপনার সিঙ্গেল দুইটা স্টারের মার্জার থেকে হচ্ছে আপনার লার্জার স্টারটা তৈরি হচ্ছে। তো ওই থিওরিকে হচ্ছে আপনার উইক করার জন্য হচ্ছে কি এভিডেন্স দিছে, ওই থিওরিকে উইক করার জন্য হচ্ছে এই এভিডেন্সটা দিছে, এই যে এটা যে হচ্ছে আপনার যদি সিঙ্গেল স্টারের মার্জারেই যদি খালি ব্লু স্ট্রাগলার তৈরি হইতো তাইলে তো হচ্ছে এই দুইটা সংখ্যায় তো মিল থাকতো, রাইট? লোয়ার ডেন্সিটি ইয়েতে মিল থাকতো, কিন্তু দেখা গেছে মিল নাই। এটা হচ্ছে আপনার তার এভিডেন্স। হ্যাঁ, আর কেউ মনে হয় হাত তুলছিলেন। জাহিদ ভাই বুঝতে পারছেন? জি জি ভাই, আমি কোশ্চেনটা পড়তে ভুল করছি। ওকে, হ্যাঁ কোয়েশ্চেন বলতে ভুল করছেন, সেকেন্ড সেন্টেন্স বলছে। ওকে ঠিক আছে, আমরা সামনে আগাইলাম তাইলে। হ্যাঁ, এখানে আন্ডারমাইন দিয়ে কি বুঝুন? আন্ডারমাইন মানে হচ্ছে উইক করা, উইকেন, ওই থিওরিকে উইক করতেছে। সো 126 গেল, 127। একটু পানি খেয়ে আসি, 2 মিনিট টাইম দেন, একটু ওয়াশরুম থেকে আসবো, জাস্ট 2 মিনিট টাইম দেন। আমি প্যাসেজটা হচ্ছে শেয়ার করে যাচ্ছি, একটু কাইন্ডলি হচ্ছে কেউ পড়তে চাইলে পড়েন। 2 মিনিট আমাকে টাইম দেন। আচ্ছা জাহিদ ভাই কি আছেন? জি ভাই। ভাই আপনি একদিন বলছিলেন এই ভার্বালটা কিভাবে প্র্যাকটিস করতে হয় কেএমএফ এর ওয়েবসাইটে গিয়ে, মনে হয় ওই প্রসেসটা কি আর একটু বলবেন? হ্যালো, সরি ভাই, আবার বলুন কোশ্চেনটা। ভার্বালটা আমরা ওই কেএমএফ এর একটা ওয়েবসাইট আছে না ওইখান থেকে কিভাবে প্র্যাকটিস করতে হবে এটা বলছিলেন একদিন একটু ডিটেইলসে। তো আমি জি ওয়েবসাইটে ভাই, গিয়ে আর কিছু আপনার কি ওয়েবসাইটে লগ ইন করা আছে? অ্যাকাউন্ট খুলছেন কেএমএফ এ? না ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি একটা লিংক গ্রুপে দিয়ে দিচ্ছি। ওইখান জি থেকে আপনি অবশ্যই আপনার যে ব্রাউজার আছে, আহ, জি। অবশ্যই পিসি ইউজ করবেন। তো পিসিতে হচ্ছে যে গুগল ট্রান্সলেটরটা রাখবেন। তো হুম। প্রত্যেকটা ওয়েব প্রত্যেকটা আর কি সাইটে ট্রান্সলেট করতে, প্রত্যেকটা পেজে আর কি ট্রান্সলেট করতে হবে, না হলে তো বোঝা যাবে না, কারণ চাইনিজ তো। জি জি তো আমি যে লিঙ্কটা দিচ্ছি সেটাই হচ্ছে যে মানে একবারে হুবহু, যেমন এখানে আপনার এখন আমরা করতেছি প্যাসেজ 127 মেবি, ওইখানেও দেখবেন জি। লেখা আছে প্যাসেজ 127। আপনি ঢুকলে এখানে প্র্যাকটিস করতে পারবেন, বাট আপনার যদি যে আপনি যে প্র্যাকটিস করতেছেন ওই ডেটাটা যদি আপনি মানে সংরক্ষণ করতে চান যে আপনার কোনটা ভুল হয়েছে কোনটা হয় নাই, ওইটার জন্য আপনার অ্যাকাউন্ট খুললে ভালো হয়। অ্যাকাউন্ট হচ্ছে নাম্বার দিয়ে খুলতে হয় আর কি। বাট আপনি যদি প্র্যাকটিস করতে চান, আমি যে লিঙ্কটা দিচ্ছি সেখান থেকে আপনি এখন যে প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা। আর ওইখানে টাইমড প্র্যাকটিস না? টাইম প্র্যাকটিস বলতে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ টাইম নিতে পারবেন, বাট টাইম উপরে উঠতে থাকবে, তো আপনি দেখতে পারবেন আপনার কত টাইম লাগতেছে। জি এটাই দরকার। আচ্ছা ভাই, থ্যাংক ইউ।
ওকে, সো আমি পড়তেছি ভাই। uh, most seismologists assume that এগুলো খেয়াল রেখেন, assume that following a major earthquake and its aftershocks, the fault, মাঝ ব্র্যাকেটে কিছু কথা আছে, এটা হয়তো বা ফল্টের এক্সপ্লেনেশন দেয়া আছে, the fault will remain quiet until stresses have time to rebuild, typically over hundreds or thousands of years. ওকে, ঠিক আছে। সো আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে মোস্ট সিজমোলজিস্ট, এগুলো এই ব্যাপারগুলো মানে অলওয়েজ খেয়াল রাখা লাগবে, মোস্ট, সাম, এগুলো। So most seismologists assume that, okay, ঠিক আছে, following a major earthquake and its aftershock, okay, ঠিক আছে, মেজর একটা আর্থকুয়েক এবং তার আফটারশকের পরে কি হয় যে the fault will remain quiet until stresses have time to rebuild। আচ্ছা, ঠিক আছে, মানে কয়েকশো বা কয়েক হাজার বছর পর্যন্ত দেখা যাবে যে হচ্ছে আপনার একটা আর্থকুয়েক বা তার আফটারশকের পরে তার যে ফল্ট যেটা আছে ওই ফল্টটা কোয়াইট থাকবে, হ্যাঁ, আনটিল স্ট্রেসেস হ্যাভ টাইম টু রিবিল্ড। ওই যে স্ট্রেস, যেটা যে স্ট্রেসের কারণে আর্থকুয়েক হয়ে থাকে, ওই স্ট্রেসটা আবার তৈরি হইতে আরো কয়েকশো বছর বা কয়েক হাজার বছর লাগতে পারে। সো এই টাইমটাতে হচ্ছে আপনার ওই ফল্টটা ইয়ে থাকবে, আপনার ঠান্ডা থাকবে, কোয়াইট থাকবে। আচ্ছা, ফল্টটার ডেফিনিশনটা পড়ে নি, ব্র্যাকেটের মধ্যে দেয়া আছে, a break in earth's crust where pressure can trigger an earthquake। ওকে, আর্থের ক্রাস্টের মধ্যে, ক্রাস্ট মানে ওই যে ভেতরে মনে হয় কোন একটা লেয়ার, এই টাইপের কিছু একটা। তো আর্থের এই এই একটা লেয়ারের মধ্যে, ক্রাস্টের মধ্যে আপনার একটা ব্রেক, একটা ফাটল, এই ব্যাপারটা হচ্ছে তাহলে ইয়া। আচ্ছা, আম, আম, সাদি ভাই, আপনি হচ্ছে আমাকে ইয়ে করেন, ওই সেশনের পরে একটা ইনবক্সে কাইন্ডলি একটা নক দিয়েন, নতুবা সেশনের শেষের দিকে আমি হচ্ছে ওই ইয়েটা চ্যাটের মধ্যে শেয়ার করে দিব, পেয়ে যাবেন। সো ঠিক আছে, সো অধিকাংশ ওকে ভাই। অধিকাংশ সিজমোলজিস্টরা তাইলে হচ্ছে এটা অ্যাজিউম করে নেন যে হচ্ছে আপনার একটা বড়সড় আর্থকুয়েকের পরে কয়েকশো বছর বা কয়েক হাজার বছর পর্যন্ত হচ্ছে এই ফল্টটা, এটা হচ্ছে ঠান্ডা থাকবে, এটা হচ্ছে কথা। তো রিসেন্ট এভিডেন্স তাইলে বোঝা যাচ্ছে, আচ্ছা, এই যে যখনই এরকম অ্যাজিউম দেখবেন বা এরকম কিছু একটা, তাইলে বুঝবেন যে সামনেই হচ্ছে এই ব্যাপারটাকে একটা বাস দেয়া হবে। সো রিসেন্ট এভিডেন্স অফ সাটল ইন্টারাকশনস বিটুইন আর্থকুয়েকস মে ওভারটার্ন দিস অ্যাসাম্পশন হাউএভার। সো হাউএভারটা শেষে দিচ্ছে, যাই হোক। তো ব্যাপার বলতেছে যে রিসেন্ট এভিডেন্স কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে যে আসলে এই অ্যাসাম্পশনটাকে উল্টায় দিতে পারে। তো কেন, কিভাবে? সো অ্যাকর্ডিং টু দ্য স্ট্রেস ট্রিগারিং হাইপোথিসিস, সো রিসেন্ট একটা হাইপোথিসিস কি বলতেছে যে ফল্টস আর আনএক্সপেক্টেডলি রেসপন্সিভ টু সাটল স্ট্রেসেস দে অ্যাকোয়ার অ্যাজ নেইবারিং ফল্টস শিফট। তো নেইবারিং যেসব ফল্ট আছে, আশেপাশের যেসব এরকম ফাটল আছে, ওইগুলাতে যখন শিফট হয় তখন হচ্ছে আপনার ওই এই যে এই ফল্ট গুলা যেগুলাতে হচ্ছে আপনার আর্থকুয়েক হইছে, ওগুলাও দেখা যায় যে মানে আনএক্সপেক্টেডলি রেসপন্সিভ, ওইগুলা থেকে যেসব আপনার যে স্ট্রেসটা আসে ওইগুলা ব্যাপারে আনএক্সপেক্টেডলি রেসপন্সিভ, মানে হচ্ছে ওইটার কারণে এটাতেও কিছু একটা মানে চেঞ্জ হচ্ছে আর কি, এরকম যেরকম কোয়াইট থাকবে ভাবা হয়েছিল সেই রকম কোয়াইট না। Rather than simply dissipating, stress relieved during an earthquake travels along the fault. So যখন একটা আর্থকুয়েক হয়, এই স্ট্রেসের কারণেই তো হয়। তো স্ট্রেসটা হচ্ছে সিম্পলি ডিসিপেট হয়ে যায় না, সিম্পলি হাওয়ায় মিলায় যায় না, বরং ওই স্ট্রেসটা কি হয় হচ্ছে আপনার ওই ফল্ট ধরে সামনে আগায়, কনসেন্ট্রেটিং ইন সাইটস নিয়ার বাই, এবং আশেপাশের এলাকাগুলোতে হচ্ছে এই স্ট্রেসটা জমা হয়ে থাকে, এটা মিলায় যায় না। ইভেন দ্য স্মলেস্ট এডিশনাল স্ট্রেসেস মে দেন ট্রিগার অ্যানাদার কুইক। তখন সামান্য আরেকটু স্ট্রেস যদি এসে পড়ে, তখনই হচ্ছে আরেকটা আর্থকুইক হয়ে যাইতে পারে ওই ফল্টের মধ্যে, নতুবা হচ্ছে আপনার আশেপাশের কোনো একটা ফল্টে। সো আমরা জাস্ট একটু পর্যন্ত হালকা একটু সামারাইজ করি। অধিকাংশ সিজমোলজিস্ট মানে হচ্ছে ভূমিকম্প বিজ্ঞানী টাইপের কিছু একটা, উনারা এসিউম করতেন যে হচ্ছে আগে একটা বড়সড় আর্থকুইক হয়ে যাওয়ার পরে কয়েকশো বছর বা কয়েক হাজার বছর পর্যন্ত ওই ফল্ট যেটা, ওই ব্রেক যেটা, সেটা ঠান্ডা থাকবে। কিন্তু রিসেন্ট এভিডেন্স আসলে দেখাচ্ছে যে আসলে উল্টাটা, যখন একটা আর্থকুইক হয় তখন হচ্ছে তার মধ্যে যে স্ট্রেসটা জমা থাকে ওইটা আসলে উনারা আগে যেরকম মনে করতেন যে হাওয়ায় মিলে যায়, আসলে এটা হাওয়ায় মিলায় না, বরং দেখা যায় যে ওইটা ওই ফল্ট লাইন ধরে আগায় এবং অন্যান্য যেসব আশেপাশে যেসব ফল্ট আছে ওইগুলোর দিকেও হচ্ছে একটু ছড়ায় পড়ে, যেই কারণে হচ্ছে যে হালকা একটু আপনার আরেকটু স্ট্রেস হইলেই ওই ফল্ট লাইনে নতুবা আশেপাশের ফল্ট লাইনের মধ্যে আরেকটা আর্থকুইক ক্রিয়েট হইতে পারে। ওকে, একটু পর্যন্ত পড়ছি। Although scientists have long viewed such subtle interactions as non-existent, তো এটা তো কাইন্ড অফ আগেই বলছে যে এই ধরনের যে সাটল, সামান্য একটু যে স্ট্রেস বাড়লেই যে কিছু একটা ঘটনা হইতে পারে, অথবা হচ্ছে এই ধরনের ব্যাপারগুলোকে নন এক্সিস্টেন্ট মনে করতেন, ছোটখাটো ইয়েকে, এরকম ইন্টারাকশনকে নন এক্সিস্টেন্ট মনে করতেন, যে আগে মনে করতেন যে এরকম কিছু নাই। তো যদিও ওনারা এরকম মনে করতেন, the hypothesis has explained the location and frequency of earthquakes following several destructive quakes in অমুক জায়গা and অমুক জায়গা। ওকে, যদিও সায়েন্টিস্টরা
আগে এই ধরনের জিনিসকে বিশ্বাস করতেন না, কিন্তু এই হাইপোথিসিস দিয়ে এই যে ক্যালিফোর্নিয়া, জাপান এবং টার্কিতে কয়েকটা আর্থকুয়েকের লোকেশন এবং ফ্রিকোয়েন্সিকে ব্যাখ্যা করা গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে নতুন যে হাইপোথিসিসটা এটা বেশ স্ট্রং। অথর এই এর পক্ষেই হচ্ছে এটা বলছেন। ঠিক আছে, তাইলে আমাদের এই প্যাসেজের মেইন আইডিয়াটা কি যদি এক লাইনে বলা যায়, কেউ একজন, এনিওয়ান? আমরা এটা বলতে পারি যে হচ্ছে আর্থ। হ্যাঁ বলুন। স্ট্রেসের জন্য আপনি স্ট্রেস ট্রিগার যে হাইপোথিসিসটা আছে ওইটাই হচ্ছে এটা মেইন আইডিয়া, যে একটু কোথাও যদি ভূমিকম্প হয়, ওইখান থেকে যে স্ট্রেসটা হচ্ছে ওইটা ঠিক আছে, অ্যানাদার প্লেসে আপু, গিয়ে হতে হ্যাঁ পারে। এক্সপ্লেন করেন না, জাস্ট একটা লাইনে বলেন। তাহলে আমরা যদি হচ্ছে জাস্ট জেনারেলি বলতে চাই, তাহলে আমরা হয়তো এইভাবে বলতে পারি যে হচ্ছে আপনার টিপিক্যাল যে বিশ্বাস, এই যে আর্থকুয়েকের পরে হচ্ছে ফাটল কিভাবে কাজ করে, এর যে টিপিক্যাল বিশ্বাস, ওই বিশ্বাসের এগেইনস্টে হচ্ছে আপনার আহ কথাবার্তা বলছে হচ্ছে আপনার এই প্যাসেজে। একটু আই গেস আমরা হচ্ছে মেইন আইডিয়া হিসেবে নিতে পারি, যদি এক কথায় বলি আর কি। ওকে, সো তাহলে আমরা কোয়েশ্চেনে যাচ্ছি। কার কোনো দ্বিমত থাকলে কাইন্ডলি বললেন এবং আপনার কথাবার্তা বললেন কাইন্ডলি। So first question, according to the passage, which of the following is an assumption that may be invalidated by recent seismological evidence? এই যে তাহলে প্যাসেজ অনুসারে হচ্ছে কোন অ্যাসাম্পশনটাকে হচ্ছে আমরা রিসেন্ট এভিডেন্সের ভিত্তিতে ইনভ্যালিডেটেড বলে দিতে পারি? কোন অ্যাসাম্পশনটাকে আমরা যদি একটু চিন্তা করি, ফার্স্ট অ্যাসাম্পশনটা লাইনে ফার্স্ট লাইনে বলা আছে ভাই, আপু, রাইট, যে হচ্ছে আপনার যে অ্যাসাম্পশনটা হচ্ছে যে এটা কয়েকশো বছর ধরে বা ইয়ে হচ্ছে আপনার ঠান্ডা থাকে, রাইট, ঠান্ডা থাকে, অথবা যে হচ্ছে আপনার স্ট্রেসটা ডিসিপেট হয়ে যায়, এগুলো হচ্ছে অ্যাসাম্পশন, রাইট? তো আমরা তাহলে অপশনে চলে যাচ্ছি। লাস্ট থেকে আসতেছে, a fault that has resulted in a major earthquake becomes quiet for a long period. এটাই তো বলে নাই এই এটাই অ্যাসাম্পশন? তো বলছে। হ্যাঁ, জি, এই এই অ্যাসাম্পশনটাকেই হচ্ছে, কিন্তু এই প্যাসেজটা ইনভ্যালিডেট করতেছে। আই গেস এটাই অ্যান্সার। আমরা তবুও বাকিগুলো দেখে নেই। মোস্ট মেজর আর্থকুয়েকস আর ফলোড বাই, আচ্ছা এরকম আমরা বাকিটা পড়তেছি না। অধিকাংশ মেজর আর্থকুয়েক নিয়ে কোনো কথা কি বলছে? কয়েকটা আর্থকুয়েক মানে আর্থকুয়েকের উদাহরণ দিচ্ছে, বাট অধিকাংশ মেজর আর্থকুয়েক নিয়ে কি কোনো কথা বলছে? আচ্ছা তবু না। আমরা না, বলে নাই, না, রাইট? এটা বাদ দিয়ে যায়। হ্যাঁ, তবু হচ্ছে আমরা যদি সামনেও আগাই তবু হচ্ছে আমরা বাদ দিতে পারি, যেমন ফলোড বাই প্রেডিক্টেবল আফটারশক। প্রেডিক্টেবল আফটারশক নিয়ে কিচ্ছু বলে নাই, কোনো একটা আফটারশককে প্রেডিক্ট করা গেছে এরকম কিছু বলে নাই, সো আমরা কেটে দিচ্ছি। Faults are highly responsive to even minor stresses in neighboring faults. এটা তো এই পরে বলছে। না, এটা বলছে এটা ট্রু, কিন্তু এই অ্যাসাম্পশনটা কি ভুল এইটা বলেন। এটা তো ভুল না, রাইট? না, না, যে এটা ভুল ফল্ট না। গুলো যে রেসপন্সিভ, এটা তো ভুল না। এখানে তো প্রশ্ন করছে যে কোন অ্যাসাম্পশনটাকে হচ্ছে প্যাসেজের ভিত্তিতে আমরা প্যাসেজের ভিত্তিতে আমরা ইনভ্যালিডেট করে দিতে পারি, মানে ভুল প্রমাণ করে দিতে পারি। একদম ঠিক ছিল। হ্যাঁ এটা, হ্যাঁ রাইট, এটা তো ঠিক ছিল বরং। ওকে, সো মোস্ট অ্যাগেইন দেখেন, মোস্ট মেজর আর্থকুয়েকস, এই ব্যাপারগুলো খেয়াল রাখেন একটু। মোস্ট মেজর আর্থকুয়েকস, সো এরকম কিছু বলে নাই, রাইট? মোস্ট দেখেন, এটা অনেকে ভুল করতে পারে, দেখেন মোস্ট সিজমোলজিস্ট বলছে, মোস্ট মেজর আর্থকুয়েক নিয়ে কিছু বলে নাই। ক্যান বি প্রেডিক্টেড উইথ রিজনেবল অ্যাকুরেসি, এটাও দেখেন অ্যাকুরেসি নিয়ে কিছু বলে নাই, যে রিজনেবল অ্যাকুরেসিতে প্রেডিক্ট করা যাবে এরকম অ্যাকুরেসি নিয়ে কোনো কথা নাই, সো আমরা কেটে দিচ্ছি। Earthquakes are caused by stresses building up in faults within Earth's crust. এই কথাটা কি আমরা ভুল প্রমাণ করে দিতে পারি যে আর্থের ক্রাস্টের মধ্যে যে স্ট্রেসটা বিল্ড হচ্ছে ওইটার কারণে আর্থকুয়েক হচ্ছে? এটা তো ট্রু, রাইট? এটা ট্রু ছিল, হ্যাঁ এটা ট্রু ছিল, সো এটাকে তো ইনভ্যালিডেট করার কোনো রাস্তাই নেই, সো এইটাই অ্যান্সার। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন বা হচ্ছে যদি ভিন্ন কোনো মত থাকে বা কোনো কিছু বলার থাকে। ওকে, তাহলে আমরা সামনে আগাইলাম। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে আপনার মাল্টিপল সিলেক্ট কোয়েশ্চেন, সো একাধিক আনসার হইতে পারে। সো কোয়েশ্চেনটা দেখি আমরা। দ্য প্যাসেজ সাজেস্টস দ্যাট মোস্ট সিজমোলজিস্টস বিলিভ হুইচ অফ দ্য ফলোইং অ্যাবাউট ফল্ট স্ট্রেসেস। আমরা দেখবো না, আমরা জাস্ট একটু চিন্তা করে নেই যে মোস্ট সিজমোলজিস্ট বিলিভ হুইচ অফ দ্য ফলোইং অ্যাবাউট কি জানি অ্যাবাউট স্ট্রেসেস, ফল্ট স্ট্রেসেস। আচ্ছা, স্ট্রেস নিয়ে অধিকাংশ সিজমোলজিস্টরা কি বিশ্বাস করেন? অধিকাংশ সিজমোলজিস্টরা বিশ্বাস করেন অনেক বছর পর্যন্ত এটা কোয়াইট থাকবে, মানে দেখা যাবে না, হ্যাঁ 100 বা 1000 ইয়ার্স পর্যন্ত। উম, হ্যাঁ মানে একটা আফটার ইয়ার পরে না, একটা বড়সড় আর্থকুয়েকের পরে স্ট্রেস আর্থকোয়েকের পর। স্ট্রেস বিল্ড আপ হইতে হচ্ছে আপনার কয়েকশো বছর বা কয়েক হাজার বছর লাগে, এটা জি। একটা কথা।
আরেকটা জিনিস হয়তোবা ওনারা বিশ্বাস করে, যেটা হচ্ছে যে হিট, যে স্ট্রেসটা ডিসিপেট হয়ে যায়। জি মানে জি এটাও তো বলছিল রাইট প্যাসেজের মধ্যে, যে হচ্ছে যেটা অনেকে বিশ্বাস করে থাকেন, এই যে রাদার দেন সিম্পলি ডিসিপেটিং, এভাবে বলে না অবশ্য, বলছে যে ডিসিপেট হওয়ার পরিবর্তে আচ্ছা ঠিক আছে। সো আই গেস স্ট্রেস নিয়ে আমরা একটু কি জানি, রাইট? মোস্ট সিজমোলজিস্ট এটাই বিশ্বাস করেন যে হচ্ছে আপনার স্ট্রেসটা হচ্ছে আপনার ইয়ে হয়ে যায়, বিল্ড হইতে সময় লাগে। ওকে, সো আচ্ছা, দে আর ডিসিপেটেড ওয়েন দে রিজাল্ট ইন অ্যান আর্থকুইক। আচ্ছা, এ নাম্বার দে আর ডিসিপেটেড, এটা তো আসলে আসলে তো এটা বলছে রাইট অনেকটা, যদিও মানে এটা প্যাসেজে, বলেছে। হ্যাঁ বলছে, আসলে কি সরাসরি বলে নাই। এটা বলছে এইভাবে যে ডিসিপেট হওয়ার পরিবর্তে, মানে পরবর্তীতে যে রিসেন্ট এভিডেন্স যেটা, সেটা বলতেছে যে ডিসিপেট হওয়ার পরিবর্তে বরং এই ঘটনাটা ঘটে। তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে মোস্ট আগের বিশ্বাসটা ছিল এরকম যে এটা ডিসিপেট হয়ে যায়, রাইট? এবং নতুন এভিডেন্সটা এরকম দিচ্ছে যে আপনার ডিসিপেট হওয়ার পরিবর্তে বরং এই স্ট্রেসটা আসলে ডিসিপেট হচ্ছে না, বরং একটু ওই যে ফল্ট লাইন ধরে ধরে আগাচ্ছে, রাইট? এবং নেইবারিং ইয়েগুলোতে জমা হচ্ছে, ফল্ট গুলোতে জমা হচ্ছে। তো তার মানে বোঝা যায় যে আগের অধিকাংশ সিসমোলজিস্টের বিলিফ ছিল হচ্ছে আপনার এটা ডিসিপেট হয়ে যাচ্ছে, এটা আই গেস ট্রু হবে। পরেরটা, দে আর ট্রান্সফার্ড বিটুইন নেইবারিং ফল্টস, এটা তো ট্রু, যে স্ট্রেস গুলো হচ্ছে আপনার ট্রান্সফার হচ্ছে, এটা তো ট্রু। হ্যাঁ এটা বলছিল যে তো বাট এটা সিসমোলজিস্টরা তো এটা বিশ্বাস করতো না। এটা বিশ্বাস রাইট করতো না রাইট ওনারা। রাইট 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 সরি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা ট্রু, বাট এটা এটা তো মোস্ট সিসমোলজিস্ট বিশ্বাস করতো না, ঠিক আছে। হ্যাঁ ওনারা বিশ্বাস করতো না। হাইপোথেসিস ছিল আর কি ওদের। হ্যাঁ হ্যাঁ, এটা 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 হবে না, ঠিক আছে। আর লাস্টেটা হচ্ছে দে উইল নট কজ এ মেজর আর্থকুইক অ্যালং দ্য সেম ফল্ট ইন দ্য স্পেস অফ এ ফিউ ইয়ার্স। এটা কি ট্রু হইতে পারে যে এ ফিউ জি ইয়ার্স, কয়েক বছর পর্যন্ত হচ্ছে আপনার আহ এটা হবে মনে হচ্ছে ভাই, কারণ কয়েক শত অথবা কয়েক হাজার বছর পর যদি হয় তাহলে হুম ফিউ হুম, ইয়ার্স এর মধ্যে এটা হবে না। হ্যাঁ হ্যাঁ ফিউ ইয়ার্স এর মধ্যে আসলে ঠিক আছে। হ্যাঁ আসলে ফিউ ইয়ার্স এটা আসলে আমরা বাদ দিতে পারি না, কারণ হচ্ছে কয়েকশো বছরের মধ্যে মধ্যে হবে না, মানে হচ্ছে কয়েক বছরের মধ্যে তো হবে না, তো এটাকে তো মিথ্যা বলা যাচ্ছে না, রাইট? সো জি, এটা তাইলে এটা ঠিক আছে। they will not, একটা মিনিট 1000 বছরের কথা বলছিল ওরা, একটা ফিউ আরেকবার। ইয়ার্স বলছিল। হ্যাঁ হ্যাঁ, এই ফিউ ইয়ার্স, 100 and না 1000 এটা ইয়ার্স। 100 or 1000 ইয়ার্স বলছে, হ্যাঁ বাট আমার মধ্যে একটু ঝামেলা লেগে গেছিল। দে উইল নট কজ দ্য সেম ফল্ট লাইন ইন দ্য স্পেস অফ ফিউ ইয়ার্স, এটা হচ্ছে মোস্ট সিসমোলজিস্ট বিলিভ করবে। হ্যাঁ এটা আই গেস ট্রু। এটা ট্রু হবে। একটু এটা 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 আনসারটা একটু মিলান কাইন্ডলি, ঠিক আছে ঠিক এবং আছে। সি, এবং সি। যেহেতু ভাই ওনারা জি বলেছে 100 বা 1000 ইয়ার্স এর মধ্যে আর হওয়ার পসিবিলিটি নাই, তাহলে তো হ্যাঁ ফিউ এটা, ইয়ার্স এটা হ্যাঁ আসলে আই গেস এই কোয়েশ্চেনটা ডিজাইন্ড, এটা এ ফিউ ইয়ার্স দিছেই হচ্ছে আপনার একটা প্যাচ লাগানোর জন্য, বাট লজিক্যালি এটা তো বোঝাই যায় আসলে, ঠিক আছে, যে হচ্ছে আপনার ফিউ ইয়ার্স, হান্ড্রেড ইয়ার্স, 1000 ইয়ারের মধ্যে হইলে তো হচ্ছে আপনার ফিউ ইয়ার্স এর মধ্যে তো হবে না, ঠিক আছে। এটা যেহেতু ইনফারেন্স কোশ্চেন, আমরা তো ইনফার করতে পারি এটা। আমরা করতে পারি, রাইট। হ্যাঁ, দ্য প্যাসেজ সাজেস্টস, হ্যাঁ সাজেস্ট করে, ঠিক আছে। সো এটা গেল, 128 এ যাচ্ছি। সো পড়তেছি ইনশাল্লাহ। MacArthur and Wilson suggested that the biodiversity of an island will vary in direct proportion to a function of the island's size. So এই দুজন মানুষ ওনারা সাজেস্ট করছে যে একটা আইল্যান্ডের বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য হচ্ছে আপনার তার সাইজের উপরে, সাইজের ডিরেক্ট প্রপোর্শন, সাইজের সাথে মিলায় হবে, অর্থাৎ সাইজ বড় হলে বায়োডাইভার্সিটি বেশি হবে, সাইজ ছোট হলে কম হবে, ঠিক আছে। আচ্ছা এখানে that is larger islands can support a greater number of species, so এটার একটা কারণও বলে দিচ্ছে যে আইল্যান্ড বড় হইলে সে আরো বেশি স্পিসিস জায়গা দিতে পারবে, ওকে ঠিক আছে। and in inverse proportion to a function of its distance from the mainland, আর মেইনল্যান্ডের ডিস্টেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শন, অর্থাৎ মেইনল্যান্ড থেকে যত বেশি দূরে হবে তার ডাইভার্সিটি তত কম হবে, মেইনল্যান্ডের যত কাছে থাকবে ডাইভার্সিটি তত বেশি হবে। এটারও কারণ হয়তো ব্র্যাকেটের মধ্যে বলে দিছে, মেনি রিমোট আইল্যান্ডস উইল টেন্ড টু সাপোর্ট ফিউয়ার স্পিসিস, রিমোট আইল্যান্ড গুলাতে হচ্ছে আপনার ফিউয়ার কম স্পিসিস থাকে। আচ্ছা ঠিক আছে, তো তাইলে প্রথম যে লাইনটা বললো এটা হচ্ছে আপনার ম্যাক আর্থার এবং হচ্ছে আপনার উইলসনের একটা কাইন্ড অফ থিওরি। ওনারা বলছে যে বায়োডাইভার্সিটি হচ্ছে আপনার সাইজের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল এবং মেইনল্যান্ড থেকে ডিস্টেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ভালো কথা, সামনে আগাচ্ছি। The reduced biodiversity in an island context is likely to require significant adaptation on the part of colonizing human populations.
আচ্ছা ঠিক আছে, এখন বায়োডাইভার্সিটি যদি কম হয় তাহলে বলতেছে একটা আইল্যান্ডের মধ্যে বায়োডাইভার্সিটি যদি কম হয় তাহলে তার মধ্যে কলোনাইজিং যে হিউম্যান পপুলেশন অর্থাৎ মানুষ যারা বসবাসকারী মানুষ যারা আছে তাদেরও একটা সিগনিফিক্যান্ট অ্যাডাপ্টেশন প্রয়োজন হইতে পারে। তাদেরকে হচ্ছে একটা অ্যাডাপ্টেশন তো বুঝতেছেন, অভিযোজন মানে একটা তাদের মধ্যে একটা পরিবর্তন করা লাগতে পারে মানুষের মানে যদি সার্ভাইভ বায়োডাইভার্সিটি, করার যে ক্যাপাবিলিটিটা। হ্যাঁ ওকে হ্যাঁ অ্যাডাপ্টেশন করা লাগতে পারে বায়োডাইভার্সিটি কম হইলে। Even okay, আরেকটা নাম নিয়ে আসছে, even argues that this limitation makes islands ideal laboratories for the study of human adaptations. তো উনি বলতেছে যে এই লিমিটেশন যেটা এইটা হচ্ছে আপনার একটা আইল্যান্ডকে একটা পারফেক্ট একটা ল্যাবরেটরি বানায় দিচ্ছে যে হিউম্যান অ্যাডাপ্টেশন চেক করার জন্য, যে মানুষ কেমনে কতটুকু অ্যাডাপ্ট হইতে পারে টু দ্য হ্যাঁ, এই ন্যাচারাল এনভায়রনমেন্ট। লিমিটেশনটা বলতে এখানে কি বোঝাচ্ছে? যে রিডিউসিং বায়োডাইভার্সিটিটাকে বোঝানো হচ্ছে? না এই যে লিমিটেশন মানে হচ্ছে লিমিটেশন দিস লিমিটেশন, এই লিমিটেশনটা হচ্ছে আই গেস এই যে লিমিটেড রিডিউসড বায়োডাইভার্সিটি আই গেস এইটা মেবি অ্যাডাপ্টেশন এরকম কিছু একটা আই গেস জি হয়তো ভাই, লো বায়োডাইভার্সিটিকে বোঝানো হচ্ছে। হ্যাঁ আই গেস এইটাই হয়তো বা যে এই ব্যাপারটা হচ্ছে আপনার এই মানুষের অ্যাডাপ্টেশন চেক করার জন্য এনভায়রনমেন্টের কারণে মানুষের অ্যাডাপ্টেশন চেক করার জন্য একটা ভালো ল্যাবরেটরি বানায় দিচ্ছে হচ্ছে আপনার আইল্যান্ডকে। ওয়াইলস্ট রেনফ্রো এন্ড আরো দুইজনের নাম বলছে, তো এটা ইভান বলছেন এটা যে এটা আইডিয়াল ল্যাবরেটরি হয়ে যাচ্ছে, আর ওনারা বলছেন কি ইন দি ইন্ট্রোডাকশন টু দেয়ার স্টাডি অফ মেলোস ফোকাস অফ দিস লিমিটেশন ইন বায়োডাইভার্সিটি একটা মিনিট ওয়াইল্ড রেনফ্রো in the introduction of their study of mallows focus on this limitation in biodiversity as a আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, এই কমাগুলা প্যাচ লাগাই দেয়, এই অংশটা আমি কেটে দিচ্ছি। দেখেন রেনফ্রো এন্ড ওয়াকস্টাফ ফোকাস অন দিস লিমিটেশন ইন বায়োডাইভার্সিটি, হ্যাঁ ঠিক আছে, তাহলে এই যে লিমিটেশন ইন বায়োডাইভার্সিটি এটাই বোঝাচ্ছে অ্যাজ এ সিগনিফিক্যান্ট ক্যারেক্টারিস্টিক্স অফ দি আইল্যান্ড ইকোসিস্টেম। তো ওনারা আইল্যান্ডের ইকোসিস্টেমের একটা সিগনিফিক্যান্ট ক্যারেক্টারিস্টিক হিসেবে এটার উপরে ফোকাস করছেন। আচ্ছা ঠিক আছে, যদিও কি বোঝাইছে পুরোপুরি বুঝি নাই, বাট সেন্টেন্সের অর্থ বুঝতে পারছি, সামনে আগাচ্ছি। ফর হিউম্যান কমিউনিটিজ however this limitation may potentially be offset by other factors. Offset মানে ব্যালেন্সড, তো এই লিমিটেশনটা হচ্ছে মানুষের জন্য অন্যান্য ফ্যাক্টর দ্বারা আবার ব্যালেন্সড হয়ে যেতে পারে। The reduced biodiversity of an island ecosystem applies only to terrestrial resources. The reduced biodiversity of an island ecosystem applies only to terrestrial resources. Reduced biodiversity একটা আইল্যান্ডের ইকোসিস্টেমের মধ্যে এটা শুধুমাত্র টেরেস্ট্রিয়াল রিসোর্স, টেরেস্ট্রিয়াল তো বুঝেন রাইট, ওই যে আসমান রিলেটেড কিছু একটা রাইট, টেরেস্ট্রিয়াল রিসোর্সেস। এটা হ্যাঁ, মানে ভূতাত্ত্বিক না ভাই? ল্যান্ডের যে সকল এনিমেল থাকে আর কি। আচ্ছা টেরেস্ট্রিয়াল মানে কি, ভূতাত্ত্বিক? হ্যাঁ, জি, ল্যান্ডের টেরা মানেই তো মাটি, জমিতে হ্যাঁ। যেগুলো থাকে। ও আচ্ছা জমিতে, আমি তো আসমানে মনে করছি, ওকে ঠিক আছে থ্যাংক ইউ ভাই। সো এরপরে কলন দিয়ে হয়তো এটার এক্সপ্লেনেশন দিবে কিভাবে হচ্ছে আপনার এটা টেরেস্ট্রিয়াল রিসোর্সের হচ্ছে আপনার রিডিউস বায়োডাইভার্সিটি। আচ্ছা, the resources of the sea will be as rich as on any other coastal area. The resources on the sea will be as rich as on any other coastal area and may be equally important to human communities. আসলে এই প্যাসেজটা ইয়ে লাগতেছে, the resources of the sea will be as rich as on any other coastal area. সি রিসোর্স হচ্ছে অন্যান্য যে কোনো কোস্টাল এরিয়ার মতো হচ্ছে আপনার রিচ হবে and may be equally important to human communities, হিউম্যান কমিউনিটির জন্য ইম্পর্টেন্ট হবে। সো এই বায়োডাইভার্সিটির কারণে এই জিনিসগুলো হবে রাইট, যে সিটা রিচ হবে এবং হচ্ছে মানুষের হ্যাঁ, জন্য হচ্ছে অনেক ইম্পর্টেন্ট হবে, এটাই বলছে। এখানে ভাই মানে প্রথম থেকে যদি দেখি মানে ওই রেডিউস বায়োডাইভার্সিটি টেরেস্ট্রিয়াল রিসোর্স যেটা বলছে যে লো বায়োডাইভার্সিটিটা শুধু ইফেক্ট করবে আপনার মানে জমিতে যে সকল মানে প্রাণীরা থাকে তাদের উপর, কিন্তু সমুদ্রে সেটা ইফেক্ট করবে না, কারণ আচ্ছা সমুদ্রের আচ্ছা হ্যাঁ 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 ভাই থ্যাংক ইউ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ টেরেস্ট্রিয়াল, এই টেরেস্ট্রিয়াল মিনিংটা আমি প্রপারলি আগে না বুঝার কারণে আমি আসলে ইয়ে হয়ে গেছি, ঠিক আছে হ্যাঁ এটাই বলছে যে হচ্ছে আপনার এই রিডিউস অ্যাপ্লাইজ টু, হ্যাঁ মানে এই লিমিটেশনটা আসলে হচ্ছে জাস্ট খালি মানে টেরেস্ট্রিয়াল রিসোর্সেস জমিতে যারা থাকবে এই ব্যাপারগুলোর উপরেই থাকবে, আর বাকিগুলোর উপরে থাকবে না রাইট। জি ভাই। আচ্ছা এরকমই বুঝাইছে, মেবি ইকুয়ালি ইম্পর্টেন্ট টু হিউম্যান কমিউনিটিজ। ওকে, a small island such as Malta or Melos allows all communities direct access to the sea, providing an important nutritional safety net. একটা স্মল আইল্যান্ড সবাইকে হচ্ছে সিতে অ্যাক্সেস দেয়,
প্রোভাইডিং এন ইম্পর্টেন্ট নিউট্রিশনাল সেফটি নেট। একটা ইম্পর্টেন্ট নিউট্রিশনাল সেফটি নেট তো বুঝতেছেন যে হচ্ছে আপনার নিউট্রিশন রিলেটেড একটা সেফটি দেয়, মানে হচ্ছে হয়তো সমুদ্র থেকে নিউট্রিশন পাওয়া যায় এই রিলেটেড কিছু একটা বলতেছে, অ্যাজ ওয়েল অ্যাজ এন এলিমেন্ট অফ ডায়েটরি ডাইভার্সিটি, একটা ডায়েটরি ডাইভার্সিটিও দিচ্ছে, মানে সমুদ্র থেকে একটা ডায়েটরি ডাইভার্সিটি আসতেছে, which may actually give island communities an advantage over the landlocked counterparts. So landlocked যে কমিউনিটিরা থাকে তাদের থেকে হচ্ছে এদের একটা অ্যাডভান্টেজও দিচ্ছে, যে হচ্ছে এরা সমুদ্রের কারণে অনেক রিচ নিউট্রিশন পাচ্ছে, রাইট? আবার খাবারের ব্যাপারে একটা সেফটি পাচ্ছে, এই ব্যাপারটা বলছে। আমি পুরো ব্যাপারটা আরেকবার রিক্যাপ করা লাগবে, আসলে মাথায় গুলাই গেছে। আইল্যান্ডস মে অলসো হ্যাভ স্পেসিফিক নন বায়োলজিক্যাল রিসোর্সেস which may be used in exchange with communities on other islands or adjacent mainlands. So আইল্যান্ডের মধ্যে আরো নন বায়োলজিক্যাল অনেক রিসোর্স থাকতে পারে, যেমন কিছু এক্সাম্পল দিছে এখানে, কি অবসিডিয়ান। তো নন বায়োলজিক্যাল রিসোর্স থাকতে পারে, কি বুঝাইছে বুঝি নাই, বাট নন বায়োলজিক্যাল রিসোর্সেস। তো নন বায়োলজিক্যাল রিসোর্সও থাকতে পারে যেগুলো হচ্ছে আপনার ওই অন্যান্য আইল্যান্ড অথবা হচ্ছে আপনার মেইনল্যান্ডের মানুষের সাথে হচ্ছে আপনার এক্সচেঞ্জ করা যেতে পারে। ওকে, একটু যদি কাইন্ডলি যদি এটাকে রিক্যাপ করার সুযোগ দেন। প্রথমে কি বলছে যে ম্যাকার্থার এবং উইলসনের কথা বলছে, এটা তো ক্লিয়ার যে হচ্ছে আইল্যান্ডের বায়োডাইভার্সিটি ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইটস সাইজ, একটা কথা। আরেকটা কথা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স ফ্রম ইটস মেইনল্যান্ড। ওকে, তারপরের কথাটা বলছে হচ্ছে আপনার যে রিডিউসড বায়োডাইভার্সিটি যদি কম হয় তাইলে কি হবে, বায়োডাইভার্সিটি যদি কম হয় তাহলে সেটা মানুষের উপরে ইফেক্ট ফেলবে, মানুষকে অ্যাডাপ্টেশন করা লাগবে। তো ইভান বলতেছেন যে হচ্ছে আপনার কি বলে এই রিডিউসড বায়োডাইভার্সিটির কারণে হচ্ছে আপনার এই এনভায়রনমেন্টটা হচ্ছে একেবারে পারফেক্ট ল্যাবরেটরি হয়ে যাবে মানুষকে স্টাডি করার জন্য, মানুষের অ্যাডাপ্টেশন। আর রেনফ্রা এন্ড ওয়ার্কস্টাফ ওনারা বলতেছেন যে হচ্ছে আপনার কি বলছে, they focus on their limitation in biodiversity as a significant characteristic of the island ecosystem. আইল্যান্ড ইকোসিস্টেমের এই লিমিটেশনকে ওনারা আইল্যান্ড ইকোসিস্টেমের একটা জরুরি একটা ক্যারেক্টারিস্টিক বা ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক হিসেবে ধরছেন। তারপরে হয়তো বা এটারই এক্সপ্লেনেশন আছে হচ্ছে কেন এটা এই লিমিটেশনটা খুব জরুরি। তো এরপর বলছে যে হচ্ছে হিউম্যান কমিউনিটির জন্য এই লিমিটেশন আসলে তেমন কোনো ব্যাপার না, এই লিমিটেশন গুলা অন্যান্য ফ্যাক্টর দ্বারা ব্যালেন্সড হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, সো আই গেস এই কিভাবে ব্যালেন্সড হয়ে যায় এই এক্সপ্লেনেশনটাই পরের দিকে দিছে, রাইট? যে হচ্ছে আপনার সমুদ্র থেকে অনেক আসতেছে, সমুদ্র অনেক রিচ থাকতেছে যেটা মানুষের জন্য ভালো। তারপরে হচ্ছে মানুষের জন্য হচ্ছে নিউট্রিশনাল একটা সেফটি নেট দিচ্ছে, যে মানুষ সরাসরি সমুদ্রে অ্যাক্সেস করতে পারতেছে, এবং এর জন্য এই কারণে হচ্ছে একটা নিউট্রিশনাল সেফটি নেট, এটা তো বোঝা যাচ্ছে যে হচ্ছে মানে খাদ্য নিরাপত্তা টাইপের একটা ব্যাপার বোঝাচ্ছে, রাইট? তারপরে হচ্ছে ডায়েটারি ডাইভার্সিটি, একটা খাবার দাবারের ব্যাপারে ডাইভার্সিটিও পাচ্ছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে নন বায়োলজিক্যাল যেসব রিসোর্স আছে সেগুলাকেও হচ্ছে ওনারা চাইলে এক্সচেঞ্জ করতে পারতেছে। তো তাইলে এই প্যাসেজের আসলে মেইন আইডিয়াটা আসলে কি দাঁড়াইলো, যদি কেউ একজন এভাবে বলা যায় যে হচ্ছে যে মানে এখানে বেসিক্যালি থিওরি অফ আইল্যান্ড বায়োগ্রাফি এবং এটার অ্যাপ্লিকেশন হিউম্যান পপুলেশনের উপরে এটা নিয়ে ডিসকাস করতে হয়। হ্যাঁ, আই থিংক এটা একটু বেশি জেনারেলাইজড হয়ে গেছে। যদি আরেকটু জুম ইন করেন তাহলে আই গেস আমার কাছে মনে হচ্ছে যেটা, যে এখানে পুরোটা প্যাসেজের আসলে মেইন থিমটা আসলে ওই যে রিডিউসড বায়োডাইভার্সিটি কিভাবে হচ্ছে আপনার মানুষকে ইম্প্যাক্ট, মানুষের উপরে ইম্প্যাক্ট ফেলে, ওইটাই আই গেস হচ্ছে আপনার মেইন আইডিয়াটা। আপনার কি এবং একমত? হ্যাঁ ওই রিডিউস যে টেরিস্ট্রিয়াল বায়োডাইভার্সিটির কথা বলছে ওইটা হচ্ছে আসলে মানে যারা আইল্যান্ডে থাকে এদের ক্ষেত্রে কোনো ইয়া হয় না আর কি, ওটা হ্যাঁ, হইলেও কোনো প্রবলেম হয় হ্যাঁ, না, অ্যাডভান্টেজ হয় আর কি, এটা বেশি। হ্যাঁ, মানে মূলত হচ্ছে তাহলে রিডিউসড বায়োডাইভার্সিটি এর সাথে মানুষের সম্পর্ক, এইটাই আই গেস জাস্ট মানে আপনার এখানে মেইন আইডিয়া, রাইট? জি, আইল্যান্ডে যারা থাকে, হ্যাঁ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কোশ্চেনে যাচ্ছি। 3টা কোশ্চেন আছে। সো ওকে, এতক্ষণে আমরা পাইলাম হচ্ছে প্রাইমারি পারপাস কোশ্চেন, মেইন আইডিয়া কোশ্চেন, এগুলো আসলে অনেক কমন। আমি জানি না হচ্ছে কেএমএফ এর ইয়েগুলাতে আমরা পাই না কেন, বাট হচ্ছে আপনার এগুলো খুবই কমন। আপনার পরীক্ষা দিলে ইউজুয়ালি হচ্ছে আপনার 2টা প্যাসেজ তো আপনি অ্যাটলিস্ট পাবেনই, যেগুলোর 2 সেটে 2টা কোশ্চেন আই গেস পাবেন, যেগুলো হচ্ছে আপনার মেইন আইডিয়া কোশ্চেন থাকবে আর কি, মেইন আইডিয়া বা প্রাইমারি পারপাস। মানে সো প্রাইমারি পারপাস কোশ্চেন দিলে আর কি প্রথম হচ্ছে আপনার ভার্ব দিয়ে অপশনগুলো তারা শুরু করে, যেহেতু পারপাস মানে হচ্ছে উদ্দেশ্যটা কি, এই অথরের উদ্দেশ্যটা কি এই প্যাসেজ দ্বারা। তাহলে আমরা যেটা বুঝছি, মানে আমার অ্যাটলিস্ট আমার যে ইয়েটা, আমার কাছে যেটা মনে হলো যে অথরের উদ্দেশ্য হচ্ছে এই একটা আইল্যান্ডের লিমিটেড বায়োডাইভার্সিটির ব্যাপারটার সাথে হচ্ছে মানুষের কেমন সুবিধা অসুবিধা হচ্ছে এই ব্যাপার
ব্যাপারটার একটা ইয়ে করা। কারো কি দ্বিমত আছে এটাতে? না, আমরা এটাই মানে বেসিক্যালি আচ্ছা, তাহলে আমরা দেখি অপশন গুলো দেখি একটু। লাস্টের ইয়েটা কন্ট্রাস্ট। দেখেন এই প্যাসেজের মেইন ইয়েটা কিন্তু কন্ট্রাস্ট আই গেস না, রাইট? কন্ট্রাস্ট মানে হচ্ছে দুইটা অপোজিং জিনিস অথবা দুইটা ব্যাপারকে হচ্ছে কন্ট্রাস্ট করা, দুইটার মধ্যে তুলনা করে দেখা, এই টাইপের কিছু একটা। না, তো এখানে I তো guess স্মল লার্জ নিয়ে কোনো কম্পেয়ার করে না। হ্যাঁ, তবু হচ্ছে হ্যাঁ, যদি আমাদের সন্দেহ থাকে তাহলে আমরা আরেকটু সামনে পড়তে পারি। লার্জ এন্ড স্মল আইল্যান্ডস জীবনেও না, এটার মেইন পারপাস কখনোই হচ্ছে লার্জ এবং স্মল আইল্যান্ড নিয়ে কোনো আলোচনা নাই। ওকে, কনসিডার ভেরিয়াস রিজনস, কনসিডার কি কনসিডার ভেরিয়াস রিজনস ফর রিডিউস বায়োডাইভার্সিটি অন আইল্যান্ডস। কেন রিডিউস বায়োডাইভার্সিটি রিডিউস হয়েছে এর ভেরিয়াস রিজন কি এখানে বলছে? কোন রিজন কি আদৌ বলছে? না না, রিজন, বরঞ্চ রিডিউসড বায়োডাইভার্সিটির গুরুত্ব নিয়ে বলছে আর বেশিরভাগ সময়। হ্যাঁ গুরুত্ব নিয়ে বলছে, এক্স্যাক্টলি, রিজন নিয়ে বলে নাই, রিজন কনসিকুয়েন্স নিয়ে বলছে। ঠিক আছে, কল ইনটু কোয়েশ্চেন, প্রশ্ন করা। আচ্ছা, এই প্যাসেজের উদ্দেশ্য কি কোনো কিছুকে প্রশ্ন করা? না না। আচ্ছা, কল ইনটু কোয়েশ্চেন মানে কিন্তু এটা কিন্তু কাইন্ড অফ চ্যালেঞ্জ, বুঝছেন? মানে এটা কিন্তু কাইন্ড অফ চ্যালেঞ্জ এ পার্টিকুলার আন্ডারস্ট্যান্ডিং অফ আইল্যান্ড বায়োডাইভার্সিটি নিয়ে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং কে কোয়েশ্চেন করছে, এরকম তো করে নাই, রাইট? এরকম ইউজুয়ালি করে ওই ধরনের প্যাসেজে যেগুলো হচ্ছে প্রথম দিকে কোনো একটা জিনিস ইন্ট্রোডিউস করলো, তারপরে দেখা ওই যে আগে মোস্ট সিজমোলজিস্ট যেটা যে প্যাসেজটা ছিল ওইটা কিন্তু এই টাইপের, যে হচ্ছে প্রথমে মোস্ট সিজমোলজিস্টের ভিউ বলছে, পরে পুরোটা প্যাসেজে কিন্তু আসলে ওই ইয়েটাকে চ্যালেঞ্জ করছে। ওকে, সো এরকম না এই প্যাসেজটা। ডিসকাস দ্য রেলেভেন্স অফ সার্টিন ডাটা পার্টেনিং টু আইল্যান্ড বায়োডাইভার্সিটি। সার্টিন ডেটা, এই ব্যাপারটা খেয়াল করেন। ডিসকাস দ্য রেলেভেন্স অফ সার্টিন ডেটা, ভাই আনসার সি। হাই, একটা মিনিট করে ফেললাম। কল ইনটু কোয়েশ্চেন অফ পার্টিকুলার আন্ডারস্ট্যান্ডিং অফ আইল্যান্ড বায়োডাইভার্সিটি, কোন একটা আইল্যান্ড বায়োডাইভার্সিটির কোন একটা আন্ডারস্ট্যান্ডিং কে চ্যালেঞ্জ করা। ভাই প্যাসেজে যাই, কোন একটা তুই কি বলতে পারবেন আসলে কোন ইয়েকে চ্যালেঞ্জ করছে, কোন আন্ডারস্ট্যান্ডিং কে চ্যালেঞ্জ করছে? আমি তো হচ্ছে মিস করে গেছি ভাই, কোন ইয়েকে চ্যালেঞ্জ করছে। একটা মিনিট। রিডিউস বায়োডাইভার্সিটি আইল্যান্ড ইজ লাইকলি টু ভাই সিগনিফিকেন্ট অ্যাডাপ্টেশনটাকে চ্যালেঞ্জ করছে নাকি? ইভান আর্গিউস দ্যাট আ লিমিটেশন, হ্যাঁ সিগনিফিকেন্ট অ্যাডাপ্টেশন প্রয়োজন হচ্ছে। আর বাকিরা বলতেছে যে However, this limitation may be potentially be হ্যাঁ offset হ্যাঁ by some হ্যাঁ other factors. some other factor for human communities however, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ভাই, আসলে ভুল জায়গায় ফোকাসটা দিছি আসলে। আচ্ছা দেখি বাকি অপশনগুলো আরেকবার পড়ে আসি। ইভালুয়েট টু কন্ট্রাস্টিং অ্যাপ্রোচেস টু আইল্যান্ড বায়োডাইভার্সিটি নিয়ে দুইটা কন্ট্রাস্টিং অ্যাপ্রোচ, না এরকম কিছু তো বলে নাই যে দুইটা কন্ট্রাস্টিং অ্যাপ্রোচ। আর রেলেভেন্ট অফ সার্টেন ডেটা, এই ডেটার ব্যাপারটা যেহেতু কোনো ডেটা নিয়ে আলোচনা হয় নাই, তাহলে ডেটার ব্যাপারটা আসবে না। আচ্ছা, কল ইনটু কোয়েশ্চেন পার্টিকুলার আন্ডারস্ট্যান্ডিং অফ, কল ইনটু কোয়েশ্চেন মানে চ্যালেঞ্জ এ পার্টিকুলার আন্ডারস্ট্যান্ডিং অফ আইল্যান্ড বায়োডাইভার্সিটি। একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই যে ইভানের আন্ডারস্ট্যান্ডিং, যেটা হচ্ছে হিউম্যান অ্যাডাপ্টেশনের ব্যাপারটা। হ্যাঁ, বা হচ্ছে আপনার এই যে এর আগেরটাও বলছে যে এটা হিউম্যান অ্যাডাপ্টেশনের প্রয়োজন হবে, এই ব্যাপারটা হিউম্যান অ্যাডাপ্টেশনের প্রয়োজন হবে, মানুষকে অ্যাডাপ্ট করতে হবে। সো এটা হচ্ছে একটা পার্টিকুলার আন্ডারস্ট্যান্ডিং। বাট অ্যাকচুয়ালি বাকি পুরা প্যাসেজ, এই পুরা অংশ হচ্ছে আসলে ওই কথাটাকে আসলে ঠিক আছে হচ্ছে আপনার চ্যালেঞ্জ করছে। এটা ট্রু, এটার একটা রিজন হচ্ছে এই যে কথাটা এটা অফসেট হচ্ছে, যে হচ্ছে আসলে এই লিমিটেশন যেটা এই যে ফর হিউম্যান কমিউনিটিজ আসলে অ্যাডাপ্টেশন লাগতেছে না, কারণ হচ্ছে ওই ব্যাপারগুলো হচ্ছে ব্যালেন্সড হয়ে যাচ্ছে অন্যান্য ফ্যাক্টর দ্বারা ব্যালেন্সড হয়ে যাচ্ছে। তাদের খাদ্যের সমস্যা হচ্ছে আপনার ইয়ে দিয়ে দিচ্ছে, আপনার সি দিয়ে দিচ্ছে। ওদের ডায়েটারি ভ্যারাইটি ওইটাও সি থেকে আসতেছে। ওদের অন্যান্য বিভিন্ন জিনিস ওইটাও হচ্ছে ওরা এই যে নন বায়োলজিক্যাল রিসোর্সেস এগুলো ওরা হচ্ছে আপনার এক্সচেঞ্জ করতে পারতেছে। তো এই ফ্যাক্টর গুলোর দ্বারা ইয়েটা হয়ে যাচ্ছে, আসলে মানুষের সেরকম অ্যাডাপ্টেশন আসলে লাগতেছে না। আই গেস এইটাই রাইট। জি ভাই। আচ্ছা, আর কারো কি কোনো ইয়ে আছে? এটা তো আসলে আর কেউ কি বেটার কোনো এক্সপ্লেনেশন দিতে পারবেন এই কোয়েশ্চেনটার? আসলে এই প্যাসেজটা আমার কাছে একটু ইয়ে মনে হয়েছে, আসলে আমি পড়ার সময় আসলে হার্ড মনে হচ্ছিল আমার কাছে। আর পুরো ব্যাপারটা মিস করে গেছি, যে এটা যে হচ্ছে একটা নির্দিষ্ট একটা আন্ডারস্ট্যান্ডিং এ যে কোয়েশ্চেন করতেছিল, এই ব্যাপারটা আসলে মিস করে গেছি পুরোটা। আহ কারো কি বেটার কোনো ইয়ে আছে বা আর কোনো অভিমত এই ইয়ের ব্যাপারে? আচ্ছা ঠিক আছে, তাহলে সামনে আগাচ্ছি।
2 নাম্বার কোয়েশ্চেনটা আরেকবার হচ্ছে আপনার multiple select. According to the author, factors of potential importance to human communities on islands include, okay, factors of potential importance. সো আগে তো বলছিল যে কিছু ফ্যাক্টর যেগুলো হচ্ছে আপনার ওই ব্যাপারগুলোকে অফসেট করে ফেলে। এই ফ্যাক্টর গুলা কি কি ছিল? ফ্যাক্টর গুলার একটা ছিল হচ্ছে আপনার ওই যে আমরা একটু দেখে নেই। ফ্যাক্টর গুলার একটা ছিল হচ্ছে আপনার এই যে আম, এই যে সিতে যেসব রিসোর্স আছে এগুলো অনেক রিচ, রাইট? জি ভাই। একটা ফ্যাক্টর। তারপরে হচ্ছে আপনার আম, কি বলে এই এই যে সেফটি নেট দিচ্ছে। নিউট্রিশনাল সেফটি নেট, ডায়েটারি ডাইভার্সিটি, তারপরে নন বায়োলজিক্যাল রিসোর্সেস এক্সচেঞ্জ করা যাচ্ছে, এগুলো হচ্ছে ফ্যাক্টর, রাইট? আচ্ছা যাই ইয়েতে যাই। তো প্রথম কথা হচ্ছে একটা ফ্যাক্টর হচ্ছে দি অ্যাক্সেসিবিলিটি অফ দ্য সিজ রিসোর্সেস। এটা তো বলছে যে মানে সবার জন্য অ্যাক্সেসিবল এই টাইপের বলছে, রাইট? সো হ্যাঁ, আই এটা গেস বলেছে এটা আনসার হবে, রাইট? এ ডায়েট সুপিরিয়র ইন সাম রেসপেক্টস টু দ্য ডায়েট। আচ্ছা এই ধরনের কোনো কথা কি বলছে? সুপিরিয়র কম্পারিজন ছিল ডায়েট, না। ডায়েটটা সুপিরিয়র? ডায়েট নিয়ে সুপিরিয়র বলে নাই, জাস্ট বলছিল যে এখানে ডায়েট গুলো সব মানে অ্যাভেলেবেল আছে ওখান থেকে বেশি, এটা বলছিল। এই যে Dietary diversity which may actually give an advantage over there. ল্যান্ডলক কাউন্টার। আচ্ছা এটা ল্যান্ডলক যারা ছিল তাদের থেকে অ্যাডভান্টেজ বেশি দিচ্ছে তাদেরকে, মানে ডাইভার্সিটি একটু অ্যাডভান্টেজ বেশি। বেশি দিচ্ছে মানে এটা সুপারিয়র। আচ্ছা তাহলে এখানে তো কি সুপিরিয়র হবে? এটা তো ডাইভার্সিটি বুঝাইছে বেশি। হ্যাঁ হ্যাঁ ডাইভার্সিটি বোঝাইছে, মানে বেশি ডাইভার্সিটি মানেই তো বেটার, এবং বেটার হইলেই হচ্ছে আপনার সুপিরিয়র। কারণ যেহেতু তাদেরকে অ্যাডভান্টেজ দিচ্ছে, এই ডাইভার্সিটি যদি ইয়েদেরকে অ্যাডভান্টেজ বেশি দেয় নিশ্চয়ই সেটা বেটার। তাহলে এটা সুপিরিয়র তো আই গেস হয়, রাইট? আপনার একমত? সুপিরিয়র শব্দটা একটু বেশি স্ট্রং মনে হচ্ছে, হ্যাঁ একটু বেশি বাট হয়েছে আর কি প্যাসেজে মোটামুটি যেরকম বলা আছে আই গেস এটাকে আমরা কারেক্ট ধরতে পারি। আমার মনে হচ্ছে নন বায়োলজিক্যাল রিসোর্সেস দ্যাট ক্যান বি এক্সপ্লয়েটেড, এটাও তো ট্রু, রাইট? আচ্ছা ভাই এটা কি তিনটাই অ্যান্সার? জি এবিসি। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, কার কোনো মত আছে? এটা সুপিরিয়র, এটা ঠিক আছে আসলে। এখানে হালকা একটু ইয়ে মনে হয়েছিল, বাট এই যে এখানে যেহেতু বলছে হচ্ছে যে আপনার এই যে ডায়েটারি ডাইভার্সিটি which may actually give an advantage over the landlocked, ল্যান্ডলকদের থেকে বেশি অ্যাডভান্টেজ দিচ্ছে এই ডায়েটারি ডাইভার্সিটি। তার মানে ডাইভার্সিটিটা নিশ্চয়ই বেশি, বেটার, বেটার ডায়েট, তাহলে অবশ্যই সুপিরিয়র। ঠিক আছে, সো the author suggests that in considering the biodiversity of islands, Evans, the author suggests that considering the biology of islands, biodiversity of islands, তো আইল্যান্ডে বায়োডাইভার্সিটি কনসিডার করতে গিয়ে ইভান্স কি করছেন? ইভান্স কিছু একটা করছেন। তো ইভান্স কি করছেন যদি আমরা ভুলে গিয়ে থাকি একটু দেখে নেই ইভান্স কি করছেন, আমি ভুলে গেছি। তো ইভান্স কি করছেন? ইভান বলছেন যে হচ্ছে আচ্ছা ইভেন ঠিক তো আছে, আগে করেছিল ওই যে লিমিটেশনটাকে হ্যাঁ এই লিমিটেশনটা দিয়ে হচ্ছে আমরা আসলে হিউম্যান অ্যাডাপ্টেশন স্টাডি করতে পারি, এটাই উনি study বলছিল, রাইট? স্টাডি করতে পারি, ওকে। তাহলে ইভান্স ডাউন প্লেস দ্য ওয়েজ হিউম্যান কমিউনিটিস অ্যাডাপ্ট, এরকম কোনো কিছু যে উনি তো কোনো মানে হিউম্যান কমিউনিটি কিভাবে অ্যাডাপ্ট করে এটা ডাউন প্লে করে নাই, এটাকে ছোট করে দেখায় নাই, রাইট? না না নাকি এরকম তো বলে নাই, রাইট? ইজ রং ইন ইভান্স ইজ রং টু অ্যাজিউম দ্যাট মোর রিমোট আইল্যান্ডস সাপোর্ট ফিউয়ার স্পিসিস। না ইভান্স তো এরকম কিছু বলে নাই, রাইট? যে ফিউয়ার স্পিসিস সাপোর্ট করে বা এরকম কিছু একটা মোর রিমোট আইল্যান্ড, এটা তো ইভান্স বলে নাই, রাইট? মিসইন্টারপ্রিটস দ্য ওয়ার্ক অফ ম্যাকার্থার এন্ড উইলসন, ইভান্স হচ্ছে ম্যাকার্থার এবং উইলসনের কাজকে মিসইন্টারপ্রিট করছেন। আচ্ছা এরকম কিছু বলছে? একটা মিনিট, মিসইন্টারপ্রিট করছেন এরকম কিছু কি বলছে? বলে নাই তো, রাইট? না রং ছিল এগুলো নিয়ে কিছু বলে নাই। না ইভান্স তো এরকম কিছু বলে নাই, রাইট? ইভান্স মিসআন্ডারস্ট্যান্ডস দ্য রিলেশনশিপ বিটুইন আইল্যান্ড সাইজ এন্ড টেরেস্ট্রিয়াল রিসোর্সেস। ইভান্স কি এরকম কোনো কিছু আদৌ ইয়ে করছেন যে সাইজ নিয়ে কোনো কিছু? বরং ইভান্স তো আসলে ওই আগের পন্থী, মানে আগে যেরকম ওই যে ম্যাকার্থার এবং উইলসন যেটা মনে করছেন ইভান্স তো আসলে একই জিনিস মনে করছেন, রাইট? সেটাকে সাপোর্ট করছে বেশি। সেইটাকেই সাপোর্ট করছেন। তো এটা তো না, রাইট? Focuses too exclusively on terrestrial resources. টেরেস্ট্রিয়াল রিসোর্সেই উনি বেশি ফোকাস করে ফেলছেন, এটা কি ট্রু হইতে পারে? উনি বলছেন যে হচ্ছে বায়োডাইভার্সিটি যদি কম হয় তাইলে হচ্ছে মানুষকে অ্যাডাপ্ট করতে হবে। কারণ উনি কেন? কারণ হচ্ছে উনি কিন্তু হচ্ছে সমুদ্রের ব্যাপারটা কিন্তু কনসিডারেশনে আনে নাই, রাইট?
জি উনি সিটা অ্যাভয়েড করে গেছে, যেটাই পুরো লাস্টে পুরো প্যাসেজে এটা নিয়ে কথা বলছে। রাইট, এবং লাস্টের পুরো অংশ যারা অবজেকশন দিচ্ছে ওরা কিন্তু এইটা দিয়েই অফসেট করছে যে হচ্ছে আপনার আসলে এত প্রবলেম হবে না, কারণ আমাদের কাছে সমুদ্র আছে। তার মানে উনি কি করছে, উনি সমুদ্রকে মানে নজরআন্দাজ করে গেছে, ইগনোর করে গেছে। তার মানে উনি পুরাটাই হচ্ছে টেরেস্ট্রিয়াল রিসোর্সের উপরে ফোকাস করছে। এটাই আনসার, রাইট? জি ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের কাছে কি বেশি স্লো মনে হইতেছে এই ব্যাপারগুলা আমরা যেভাবে আগাই? না, ঠিকই তো আছে। আচ্ছা ঠিক আছে, বাট হচ্ছে কভার করা যাচ্ছে না। আচ্ছা আমরা কভার করেই ফেলি আজকে। মনে করেন যে এটা যেহেতু মনে হচ্ছে ছোট ছোট কোয়েশ্চেন, তো আমরা কুইকলি কভার করে ফেলি। আই গেস 10 মিনিট এক্সট্রা লাগবে, ঠিক আছে তো? রাইট, সমস্যা নাই তো কারো? নো প্রবলেম। ওকে, শেষ করে ফেলি। আহ এখন থেকে এটাই করবো, আপনার চেষ্টা করবো হচ্ছে যতটুকু আমরা আগে ঠিক করে রাখবো অতটুকু হচ্ছে আমরা একটু সময় বেশি দিয়ে হলেও শেষ করে ফেলবো। সো স্পিড আপ করি। A critical consensus has emerged that Mary McCarthy will be remembered primarily as an essayist rather than a novelist. ওকে, ক্রিটিক্যাল কনসেনসাস, এটা খেয়াল রাখেন, একটা কনসেনসাস ইমার্জ করছে, একটা ঐক্যমত্য তৈরি হয়েছে যে হচ্ছে মেরি ম্যাকার্থি উইল বি রিমেম্বার প্রাইমারি এজ এন অ্যাসেইস্ট। মেরি ম্যাকার্থিকে হচ্ছে অ্যাসেইস্ট হিসেবে, প্রাবন্ধিক হিসেবে হচ্ছে আপনার রিমেম্বার করা হবে, রাদার দেন অ্যাজ এ নভেলিস্ট। নভেলিস্ট হিসেবে মনে করা, ইয়াদ করা হবে না, আপনার অ্যাসেইস্ট হিসেবে হচ্ছে আপনার ইয়াদ করা হবে। কনসেনসাস হয়েছে। ওকে, বাট despite her formidable gifts as a polemical and discursive writer, তো উনার হচ্ছে ফর্মিডেবল একটা গিফট আছে, ফর্মিডেবল একটা স্কিল আছে, যে পলেমিক্যাল, পলেমিক্যাল তো বুঝতেছেন, একটু একটু বেশি তার্কিক বিতার্কিক টাইপের ব্যাপার স্যাপার। মূলক আর কি, বিতর্কিতমূলক। হ্যাঁ হ্যাঁ, কাইন্ড অফ বিতর্কমূলক, হ্যাঁ। এন্ড ডিসকার্সিভ রাইটার, এই টাইপের হচ্ছে আপনার স্কিল থাকা সত্ত্বেও, এন্ড ফর অল হার রেপুটেশন, ফর অল মানে হচ্ছে কিন্তু হচ্ছে ডিসপাইট হার রেপুটেশন এজ এন ইন্টেলেকচুয়াল, তো ওনার ইন্টেলেকচুয়াল হচ্ছে হচ্ছে ইয়ে হিসেবে একজন রেপুটেশন থাকা সত্ত্বেও, who sacrificed feeling to intelligence, যিনি হচ্ছে আচ্ছা ইন্টেলিজেন্সকে পাত্তা দিয়েছেন বেশি। What powers McCarthy's best essays are her fictional rather than strictly intellectual gifts. কিন্তু তার বেস্ট এসে গুলার মধ্যে পাওয়ার ছিল হচ্ছে আসলে ফিকশনের মধ্যে, ইন্টেলেকচুয়াল ব্যাপার স্যাপারের মধ্যে না। সো জাস্ট এই কথাটা আরেকবার রিক্যাপ করে ফেলি। মেরি ম্যাকার্থির ব্যাপারে একটা কনসেনসাস, ঐক্যমত আছে যে উনাকে মানুষ ইয়াদ করবে হচ্ছে উনার প্রবন্ধের জন্য, এসের জন্য, উনার নভেলের জন্য না। কিন্তু পরে বলতেছে যে উনার যদিও ঠিক আছে অনেক মানে হচ্ছে আপনার ওই পলেমিক্যাল ব্যাপার স্যাপার, ডিসকার্সিভ মানে হচ্ছে অনেক তর্ক বিতর্কের ব্যাপার স্যাপার বা ইন্টেলেকচুয়াল ব্যাপার স্যাপারে উনি অনেক ভালো ছিল, কিন্তু তবুও ওনার বেস্ট এসেগুলার মধ্যে আসলে হচ্ছে আপনার মেইন পাওয়ারটা ছিল তার ফিকশন, তার ওই ইন্টেলেকচুয়াল ব্যাপার স্যাপার না, এই ব্যাপারটা বলছে। তো তারপর বলছে শি মেক্স হার পয়েন্টস বাই টেলিং স্টোরিজ, উনি উনার হচ্ছে মেইন পয়েন্টটা উনি কনভে করেন স্টোরি বলার মাধ্যমে, অর বাই ওয়ে অফ ভিভিড ডিসক্রিপশন, মানে একেবারে লাইভলি ডেসক্রিপশনের মাধ্যমে, অ্যারেস্টিং ইমেজেস মানে ক্যাপচারিং ইমেজেস এন্ড সাটল ক্যারেক্টারাইজেশন। তো সোজা কথায় বলতে গেলে উনি হচ্ছে আপনার গল্প দিয়ে হচ্ছে উনি মানে উনার মেইন পয়েন্টটা মেক করেন। তো যদিও হচ্ছে উনি ইন্টেলেকচুয়াল অনেক বেশি, বাট হচ্ছে উনি ফিকশনে মানে অনেক ভালো ফিকশন বলতে পারেন এরকম। এন্ড ফর অল হার এক্সাক্টিং সেন্স অফ ফ্যাক্টস, এন্ড ফর অল মানে কি ডিসপাইট বলছিলাম, এন্ড ডিসপাইট হার এক্সাক্টিং সেন্স অফ ফ্যাক্ট মানে ওই যে ফ্যাক্ট, এক্সাক্টিং সেন্স অফ ফ্যাক্ট মানে হচ্ছে এই যে ফ্যাক্টকে কারেক্ট করার একটা সেন্স থাকা সত্ত্বেও, McCarthy's greatest contribution was to blur the distinction between different kinds of prose writing. বিভিন্ন ধরনের প্রোজ তো বুঝতেছেন, গদ্য, বিভিন্ন ধরনের গদ্য বা প্রবন্ধ লেখার মধ্যে যে বিভিন্ন ধরনের স্টাইল আছে, ওই স্টাইল গুলাকে উনি ব্লার করে দিচ্ছেন, যেটা দ্বারা আসলে বোঝাচ্ছে যে উনি বিভিন্ন স্টাইলকে হয়তো মিক্স করে ফেলছেন, এরকম কিছু একটা। টু শো হাউ ফিকশন কুড বি ওপেন্ড আপ টু দ্য থিঙ্কিং মাইন্ড। সো উনি এটা দেখাইতে চাইছেন যে কিভাবে ফিকশনকে, গল্পকে হচ্ছে একটা ইন্টেলেকচুয়াল মাইন্ডের মধ্যে হচ্ছে আপনার দেয়া যায়, বা এরকম কিছু একটা, হাউ ফিকশন কুড বি ওপেন্ড আপ টু দ্য থিঙ্কিং মাইন্ড এন্ড হাউ এসেজ কুড প্রফিট ফ্রম দ্য টেকনিক্স অফ ফিকশন, এবং কিভাবে এসেকে মানে ফিকশনের টেকনিক ব্যবহার করে আরো ভালো করা যায়, বা এই টাইপের কিছু একটা। সো তাইলে এখানে আপনার মেইন আইডিয়াটা কি দাঁড়াইলো, কেউ একজন যদি একটা সেন্টেন্সে যদি বলতে পারেন কাইন্ডলি। এখানে কি মেরি ম্যাককার্থির হচ্ছে রাইটিং স্টাইল, ওর যে ইউনিক অ্যাপ্রোচ, যেভাবে ও স্টোরি টেলিং করে, এটাই কি তো মেন আইডিয়া? হ্যাঁ হ্যাঁ, মানে এটা জাস্ট আই গেস আমার কাছে মনে হয়েছে এটা মেইন আইডিয়া হচ্ছে, যদিও মেরি ম্যাকার্থি খুবই ভালো ইন্টেলেকচুয়াল এই টাইপের ব্যাপার জিনিস ছিলেন, বাট উনার এসে গুলাতে হচ্ছে আপনার স্ট্রং হচ্ছে আপনার ফিকশন ছিল, এই টাইপের ব্যাপার স্যাপার, এইটাই আই গেস হচ্ছে আপনার। এবং উনি উনার ইয়েতে হচ্ছে আপনার এসেতে খুব ভালো করে
ফিকশন ব্যবহার করতে পারছে। এইটাই আই গেস হচ্ছে আপনার মেইন আইডিয়া। কোশ্চেনে চলে যাচ্ছে তাইলে। আচ্ছা, এখানে একটু খেয়াল রাখেন, এখানে মিস করে গেছি, এখানে একটা ওয়ার্ড কিন্তু হচ্ছে আপনার এই যে ইয়ে করা আছে, ওই যে কি বলে বোল্ড করা আছে। তো যেহেতু বোল্ড করা আছে, বোল্ড করা থাকলেই ওয়ার্ডের এই কনটেক্সটে ওয়ার্ডের মিনিং নিয়ে নিশ্চয়ই কোয়েশ্চেন আসবে। সো কেউ একজন কি বলতে পারবেন যে ডিসকার্সিভ দ্বারা এখানে কি টাইপের জিনিস বোঝানো হইতে পারে? বিতর্কমূলক রাইটার। হ্যাঁ, বিতর্কমূলক কি হবে, কারণ দেখেন এখানে এন্ড আছে, এন্ড হচ্ছে একটা সাপোর্ট ওয়ার্ড, এর সাথে হচ্ছে পলিমিক্যাল আছে। সো পলিমিক্যাল এবং ডিসকার্সিভ নিশ্চয়ই কাছাকাছি কিছু একটা বোঝাবে, যদিও সিমিলার একটা মিনিং এ বোঝাবে। হ্যাঁ, তো যেহেতু যদিও ডিসকার্সিভটা আমার আইডিয়া আছে হালকা পাতলা, বাট এক্সাক্ট মিনিংটা জানি না, বাট পলিমিক্যাল তো আমরা জানি। সো পলিমিক্যাল মানে হচ্ছে ওই যে তর্ক বিতর্ক টাইপের, কন্ট্রোভার্সিয়াল ব্যাপার সেপারে আলোচনা, হ্যাঁ, একটু ক্রিটিক্যাল ব্যাপার সেপারে আলোচনা, এটা হচ্ছে পলিমিক্যাল। তো এই টাইপের কিছু একটা দিলে অর্থ হবে আশা করি। আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, একজন ভাই হচ্ছে গতদিন হচ্ছে ইয়ে দিচ্ছেন আমাকে, হচ্ছে আপনার ফিডব্যাক দিচ্ছেন, এটা যেহেতু অ্যানোনিমাস ছিল আমি জানি না এটা কে দিচ্ছেন, বাট উনি কিন্তু হচ্ছে আপনার ফিডব্যাক দিচ্ছিলেন যে হচ্ছে ল্যাক অফ ইন্টারাকশন, মানে হচ্ছে আমাদের সেশনে হচ্ছে ইন্টারাকশন কম হচ্ছে, মানে অপিনিয়ন নেওয়া হচ্ছে না, বা কাউকে মানে আপনার অপিনিয়ন এক্সপ্রেস করার সুযোগটা দেওয়া হচ্ছে না। সো আমি কিন্তু আজকে দিতে যাচ্ছি, বাট হচ্ছে কেন জানি কেউ কথা বলতেছে না। আপনারা হচ্ছে মানে যারই কোনো কিছু বলার থাকে কাইন্ডলি মাইক অন করে হচ্ছে কথা বললেন। যদি মাল্টিপল মানুষ আর কি একসাথে কথা বলেন তখন হচ্ছে আমি একটু থামাই দিব, বাট হচ্ছে একজন একজন করে হচ্ছে যখন তখন ফ্লোর দিব, সমস্যা নাই। বাট হচ্ছে কেউ যদি কথা বলতেছে না এবং আপনার কিছু একটা বলার আছে, মাইক অন করে ঠাস ঠাস বলে দিন। সো আপনার প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ফর দ্য ফলোইং কোয়েশ্চেন কনসিডার ইচ অফ দ্য, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আপনার মাল্টিপল সিলেক্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা হচ্ছে, দি অথর অফ দিস প্যাসেজ সাজেস্টস দ্যাট মেরি ম্যাককার্থিজ রাইটিং ইজ ক্যারেক্টারাইজড বাই, অথর সাজেস্ট করতেছে যে মেরি ম্যাককার্থির রাইটিং এ কোন ধরনের ক্যারেক্টার আছে, মানে ক্যারেক্টার বলতে মানে কোন ধরনের বৈশিষ্ট্য আছে, ইজ ক্যারেক্টারাইজড বাই। তো কেউ একজন হচ্ছে, আমরা এটা না দেখি, না দেখে চিন্তা করি কি কি আছে বলেন, কি কি বলছে প্যাসেজের মধ্যে। একটা ব্যাপার বলছে যে উনি খুবই ইন্টেলেকচুয়াল টাইপের, মানে অনেক ইন্টেলেকচুয়াল ব্যাপার স্যাপার ছিল উনার এসের মধ্যে, রাইট? আরেকটা ব্যাপার, হ্যাঁ আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে এক্সাক্টিং সেন্স অফ ফ্যাক্ট না কি জানি বলছিল, উনি ফ্যাক্ট ট্যাক্টের ব্যাপারে অনেক মানে এক্সাক্টিং তো বুঝতেছেন, মানে অনেক মেটিকুলাস আর কি, এক্সাক্টিং শব্দটা আমি পড়ছি। আর আরেকটা ব্যাপার ছিল যে আবার উনি আপনার ফিকশনও ব্যবহার করছেন পাওয়ারফুলি, এটাও সত্য, রাইট? ভিভিড ডেসক্রিপশন ব্যবহার করছেন, অ্যারেস্টিং ইমেজেস, সো ভালো ইমেজ ব্যবহার করছেন, অনেক ইমেজ ব্যবহার করছেন, তারপরে এই সেই হাবিজাবি, সো এগুলা বলছেন। সো আমরা হচ্ছে তাহলে কোয়েশ্চেনে চলে যাচ্ছি। প্রথম যেটা বলছে, দ্য ইউজ ইন হার এসেজ অফ ডিভাইসেস মোর টিপিক্যাল ইন ওয়ার্কস অফ ফিকশন। ফিকশন গুলাতে যে ধরনের জিনিস একটু বেশি দেখা যায়, ওই ধরনের ডিভাইস বা ওই ধরনের জিনিসপাতি উনি উনার এসেতে ব্যবহার করছেন। এটা কি ট্রু? ট্রু তো। এটা ট্রু, রাইট? পরেরটা, এ ন্যারোইং অফ দ্য ডিফারেন্সেস বিটুইন ন্যারেটিভ এন্ড এক্সপোজিটরি প্রোজ। আচ্ছা, ন্যারেটিভ মানে তো হচ্ছে গল্প বলা, ঠিক আছে। এক্সপোজিটরি মানে তো হচ্ছে, এক্সপোজিশন মানে তো হচ্ছে আপনার এক্সপ্লেইন টাইপের, রাইট? এক্সপ্লেনেটরি কিছু একটা। তাইলে এটাকে আমরা বলতে পারি ইন্টেলেকচুয়াল ব্যাপার স্যাপার এক্সপোজিটরি, আর ন্যারেটিভকে বলতে পারি স্টোরি টাইপের ব্যাপার স্যাপার। তো তাইলে উনি, হ্যাঁ বলেন। স্টোরি টেলিং তো করছে সে, আর হচ্ছে হ্যাঁ, স্টোরি টেলিংও করছে উনি, এইটাও করছে। এখন এখানে বলছেটা কি, বলছে যে হচ্ছে এই দুইটার মধ্যে ডিফারেন্স কে উনি কমায় নিয়ে আসছে। এটা কি ট্রু বলেন? না, ট্রু। এটা true। না, এটা এটা True উনি লাগছে, বলছিল যে কারণ উনি ব্লার করে দিয়েছে। ডিস্টিংশনটাকে ব্লার করে ফেলছে। হ্যাঁ, ডিস্টিংশন ব্লার করার মানেটা কি বলতে পারেন কেউ? কমায় একটু নিয়ে কমেন্টসটা কমায় নিয়ে আসা। অবদানটা হ্যাঁ, মানে কমায়। দুইটা ব্যাপারকে উনি মিশায় ফেলছে, দুইটা ব্যাপারকে, ন্যারেটিভ এবং ওই যে স্টোরি টেলিং এবং হচ্ছে আপনার ওই যে ইন্টেলেকচুয়াল ব্যাপার স্যাপার দুইটাকে মিশায় ফেলছে, অর্থাৎ দুইটার মধ্যে ডিফারেন্স আসলে কমায় নিয়ে আসে, রাইট? তাহলে তো ঠিক। হ্যাঁ, ডিফারেন্স ব্লার করে ফেলা মানে আসলে ডিফারেন্সকে সরায় ফেলা। তো এটা নিশ্চয়ই ট্রু হবে। আর লাস্টটা হচ্ছে কি কেয়ারফুল অ্যাটেনশন টু ফ্যাকচুয়াল অ্যাকুরেসি। এটা তো ট্রু, রাইট? এটা তো ওই যে বলছিল যে হচ্ছে আপনার কি এক্সাক্টিং সেন্স অফ ফ্যাক্ট, এরকম বলছিল না একটা কথা, এক্সাক্টিং সেন্স অফ ফ্যাক্ট, এর মানেই তো এটা যে ফ্যাক্টের ব্যাপারে খুবই মেটিকুলাস। তো তাইলে তো এটা তো ঠিক আছে। এটা কি, এটা একটু দেখেন তো তিনটেই আনসার কিনা। জি এবিসি। অলরাইট, হ্যাঁ, এই নাম্বারটা একটু বলবেন আরেকবার? শিওর। এ নাম্বারটা, দ্য ইউজ ইন হার এসেজ অফ ডিভাইসেস। আচ্ছা, ডিভাইস মানে কি, এখানে ডিভাইস মানে কিন্তু হচ্ছে আপনার যে মানে টুলস আর কি। যে মনে করেন যে একটা রাইটিং এর জন্য বিভিন্ন ধরনের টুলস থাকতে পারে। সো যেমন গল্প বলা একটা টুল, ইমেজ ব্যবহার করা এটা একটা টুল, বা হচ্ছে আপনার ওই যে ভিভিড ডেসক্রিপশন এটা একটা টুল, এগুলো হচ্ছে এক একটা টুল। সো
এমন ধরনের টুল উনি উনার এসেতে ইউজ করছেন যেগুলো হচ্ছে মোর টিপিক্যাল ইন ওয়ার্কস অফ ফিকশন, যেগুলো হচ্ছে ফিকশনে হচ্ছে আপনার বেশি দেখা যায়। তো এই যে ভিভিড ডেসক্রিপশন, স্টোরি টেলিং, ইমেজেস, এগুলা কি হচ্ছে আপনার ফিকশনের মধ্যেই বেশি দেখা যায় না? এবং জি ওইগুলাকেই হচ্ছে উনি উনার এসেতে বেশি ব্যবহার করছে না? জি বুঝতে হ্যাঁ, পারছি। ঠিক আছে। সো আমরা লাস্টের কোয়েশ্চেনটা, ওই যে লাস্টের কোয়েশ্চেন হচ্ছে ওই যে আপনার ডিসকার্সিভের মিনিংটা। তো ডিসকার্সিভের মিনিং আমরা ধরছিলাম হচ্ছে ওই যে ক্রিটিক্যাল ব্যাপার স্যাপার, একটু হচ্ছে আপনার কন্ট্রোভার্সিয়াল ডিবেট টাইপের ব্যাপার স্যাপার নিয়ে হচ্ছে উনি বেশি আলোচনা করেন। তো ডিসকার্সিভ মোস্ট নিয়ারলি মিনস হচ্ছে লাস্টে থেকে আসতেছি, সার্কিটাস। সার্কিটাস মানে হচ্ছে কি খুবই প্যাঁচানো কিছু একটা, রাইট? জি হ্যাঁ, এখন পলিমিক্যাল মানে হচ্ছে ঠিক আছে কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে, বাট এটা নট নেসেসারিলি এটা সার্কিটাস, সরাসরি সার্কিটাস শব্দটা হয় না, রাইট? সার্কিটাস মানে ঘুরানো পেঁচানো একটা ব্যাপার, এরকম এটা আই গেস হয় না, রাইট? তবু আমরা হাতে রাখলাম এটা, যদি এর চেয়ে বেটার আনসার পাই আনসার করবো। এর উপর একটা অ্যানালিটিক্যাল, এটা হয় কিনা দেখেন। পলিমিক্যাল এবং ডিসকার্সিভ ম্যাটার এগুলা কিন্তু হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল জিনিস। এটা এবং রাখা যায়। এখানে, হ্যাঁ, এবং এখানে উনি আসলে যে কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে আলোচনা করতেছে, ব্যাপারটা কিন্তু এইরকম বোঝায় নাই, উনি ইন্টেলেকচুয়াল ব্যাপারে আলোচনা করতেছে, ওইটা বুঝাইছে। তো এটা অ্যানালিটিক্যাল, এটা আই গেস বেটার আনসার, এবং এটাই আই গেস আনসার। র্যাম্বলিং, র্যাম্বলিং মানে কি, মানে র্যাম্বলিং মানে তো আমরা যেটা বাংলায় মনে করি যে বগর বগর করা আর কি, মানে আপনার আন্তাজি বকে বেশি যাওয়া, কথা বলা ইয়া হ্যাঁ টাইপের। বেশি কথা বলা, এক্স্যাক্টলি বেশি কথা বলা, এটা তো হবে না। সফিস্টিক, সফিস্টিক, সফিস্টিকের এক্সাক্ট মিনিংটা আমার মনে নাই। সফিস্টিক, সফিস্টিক মানে হচ্ছে আপনার ভাইয়া, এটা জটিল আজকে কিছু। পড়ছিলাম আমরা, আজকে ফ্যালেশিয়াস পড়ছেন, আর্গুমেন্ট আর কি। আজকে পড়ছেন, হ্যাঁ হ্যাঁ, মিনিংটা কি সফিস্ট্রি বললেন? পড়ছিলাম। হ্যাঁ হ্যাঁ, সফিস্ট্রি ঠিকই আছে। সফি, মানে প্লজিবল বাট অ্যাকচুয়ালি রং, মানে মানে ভুলভাল আর্গুমেন্ট দিয়ে বুঝিয়ে দেওয়া। ভুল ভাল, তাইলে এটা হইতেছে না। আর প্রলিফিক মানে তো হচ্ছে আপনার যেটা সংখ্যায় অনেক বেশি, এটা তো ধারে কাছেও না। তো এনালিটিক্যাল এটাই আনসার হবে, এটা বোঝাই যাচ্ছে আসলে, এনালিটিক্যাল দেখে আসলে বোঝা যাচ্ছে এটাই আনসার হবে। আচ্ছা, সফিস্টিক মানে হচ্ছে কি ওই যে ভুলভাল আর্গুমেন্ট টাইপের, ঠিক আছে ঠিক আছে, এরকম কিছু একটা ছিল। এ, তাইলে আজকে আমরা যতটুকু ঠিক করছিলাম অতটুকু আমরা কভার করছি আলহামদুলিল্লাহ। মোটামুটি 10 মিনিটের মতো বেশি লাগছে। আচ্ছা, আজকে তো হয়েছে আপনার, হচ্ছে আপনার বৃহস্পতিবার। সো আমরা এই কয়দিনে তাহলে আমরা কয়টা প্যাসেজ আসলে কভার করছি? 100 মনে হয় 2 থেকে স্টার্ট করছিলাম, রাইট ভাই? 102 থেকে স্টার্ট করছিলাম আই গেস, এবং জি 102, ওরকম। হ্যাঁ খারাপ না দিলে। আমরা তো তাইলে হচ্ছে আপনার, আমরা 7টা সেশন করছি, আজকে 7 নাম্বার সেশন। তাইলে হচ্ছে আপনার 102 থেকে 129 আমরা হচ্ছে প্রায় 28টা, রাইট? 28টা হচ্ছে আমরা ইয়া কভার করে ফেলছি আলহামদুলিল্লাহ। তাইলে নেক্সট রবিবার থেকে আমরা হচ্ছে ইনশাল্লাহ টিসিএসসি তে মুভ করব, এবং ভাই, টিসিএসসি তে মুভ করার আগে আমরা কি আর্টস এর উপর আর কোনো ক্লাস করব? মুভ করার আগে করব না, বাট হচ্ছে আপনার মুভ করে সপ্তাহ ভাবছি খানিক হচ্ছে আমরা টিসিএসসি করে তারপরে হচ্ছে যে ফিরে আসবো। আমরা যেহেতু হচ্ছে ও এখন নিজেরা করবেন কিনা, নিজেরা করবেন কিনা? না না ভাই, আপনার সাথে আরসিটা হচ্ছে ভাই আমরা ভালো একটা পর্যায়ে আছি এখন। মানে আচ্ছা, আপনারা কি, মোটামুটি সবগুলো কোশ্চেন হচ্ছে এক মানে আমাদের পড়া হয়ে গিয়েছে। হ্যাঁ তো হ্যাঁ, আপনি যদি আর 1 উইক যদি এটার উপরে ক্লাস নেন তাহলে আমাদের মনে হচ্ছে আমরা ভালোভাবে প্যাটার্নটা ধরে ফেলতে পারতাম। মানে একদম মানে যদি আপনারা এগ্রি করেন, যদি আপনারা এগ্রি এখন করেন তাহলে সবাই আমার তো যদি সমস্যা এগ্রি নেই। করে তাহলে আমি ভাই রিকোয়েস্ট করবো আর 1 উইক যেন এটা কন্টিনিউ করা হয়। মানে আমি পার্সোনালি বলতেছি, কারণ আমি গতকালকে থেকে আজকে আমি একটু এগুলো ঘেটে ঘুটে দেখলাম যে আমাদের মোটামুটি প্যাটার্ন সবাই হয়েছে। যদি আপনার সাথে আরো 1 উইক ক্লাস করা যায়, মানে আর 10 থেকে 15টার মতো যদি কিছু ইয়া হয়, তখন মনে হয় যে এটা খুব ভালো একটা পর্যায়ে যাবে।